my god. Hi. Hi, Bichira. What is up? কই গেল? Badge Flames. কই? এই তো, পাইস। What is up, বাচ্চারা? কি অবস্থা? কেমন আছো তোমরা? দাদা কেমন আছেন? সেই ভাই ঠান্ডা লেগে গেছে আজকে বৃষ্টিতে ভিজে, বুঝছো? অনেক শখ করে বৃষ্টিতে ভিজছিলাম গো। যাই হোক, শখের দাম 80 টাকা। সরি, শখের দাম 80 টাকা না, কি জানো, শখের তুলা 80 টাকা। সরি, আমার শখের দাম। ও মাই গড, কি রে ভাই, এগুলো টানাটানি লেগে যায় কেন? কি অবস্থা গাইস? হোয়াট ইজ আপ? দাঁড়াও, ওয়েট, ওবিএস কই? এই তো পাইস। হ্যালো, কি খবর আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক। সবাইকে চৌম্বকের আরো একটা লেকচারে স্বাগতম। আমি জানি চৌম্বক পড়তে আপনাদের বিরক্ত লাগতেছে, চৌম্বকের ম্যাথ করতে করতে আপনারা পাগল হয়ে যাচ্ছেন, বাট বিশ্বাস করেন রাসেল ভাই, আজকের ক্লাসে আমাদের চৌম্বকের সব ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। এরপর একটু থিওরিটিক্যাল আলোচনা আছে, আমাদের একটু ভূচম্বকত্ব নিয়ে আলোচনা করা লাগবে, আমাদের একটু বিভিন্ন টাইপের ম্যাগনেটিক মেটেরিয়ালস নিয়ে আলোচনা করা লাগবে, সেখানে 2-3টা থিওরি আছে, একটু হিস্টেরেসিস লুপ নিয়ে আলোচনা করা লাগবে। এইগুলো এইচএসসি পরীক্ষায় আসে, ঠিক আছে? আমাদের সময়ও আসতো, তোমাদের সময়ও আশা করি আসবে, ঠিক আছে? সো আমাদের নেক্সট উইকে হচ্ছে চৌম্বকটা কমপ্লিট হয়ে যাবে। এই উইকে চৌম্বক কমপ্লিট করা আসলে সম্ভব না, বুঝছো? কারণ আমি তো তোমাদের বড় ক্লাস নিতে পারতেছি না, কয়েকটা বড় ক্লাস নিলে আসলে শেষ হয়ে যেত। বাট তোমরা তো আর কি আর বলবো, তোমরা তো আসলে বড় ক্লাস করার জন্য তৈরি হও নাই। তোমাদের আরো 2-3 বছর লাগবে বড় ক্লাস করার জন্য, ঠিক আছে? যাই হোক, যদি তোমরা 2-3 বছর থাকো ইন্টারমিডিয়েটে, তোমাদের পড়াবো, প্যারা নাই। আদারওয়াইজ বড় ক্লাসে অন্য কোনো জীবনে দেখা হবে গাইস। কি অবস্থা তোমাদের? ও মাই গড। এই কে যেন কাকে মেনশন দিচ্ছে, মিষ্টি পোলা, কি নাম রে ভাই? মিষ্টি পোলা নাকি একটা পুরুষ মানুষের নাম? গাইস দেখেন, সবকিছু ঠিকঠাক আছে, আশা করি এভরিথিং ইজ পারফেক্ট। আপনাদের মানে মোস্ট প্রবাবলি আপনাদের কলেজ পরীক্ষা চলতেছে, সো পরীক্ষাগুলো কিন্তু ঠিকঠাক দিবা। অনেকে হচ্ছে কলেজের পরীক্ষা সিরিয়াসলি দিতে চায় না, হুইচ আই পার্সোনালি থিঙ্ক ইজ কমপ্লিটলি রং। কারণ এরকম পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু তুমি খুব বেশি পাবা না। তুমি যতই বললাম বাসায় বসে বসে পরীক্ষা দিব, আমি কোচিং সেন্টারে পরীক্ষা দিব, বাট কলেজ পরীক্ষা তোমাকে অনেকটা এইচএসসি পরীক্ষার মতো ফিল দিবে, ঠিক আছে? এটা তুমি বাইরে অন্য কোথাও পরীক্ষা দিয়ে আসলে পাবা না। সো নিজেকে এইচএসসির জন্য যদি পারফেক্টলি প্রিপেয়ার করতে চাও, আমার সাজেশন হচ্ছে কলেজ পরীক্ষাগুলো একটু সিরিয়াসলি দাও, তাহলে হচ্ছে তুমি এক্সাম হলের সাথে নিজেকে ইউজ টু করে ফেলতে পারবা। ওকে, আশা করি সব ঠিকঠাক আছে। আমি সাউন্ডটা একবার চেক করবো, সাউন্ড কি পারফেক্ট? ইয়েস, সাউন্ড ইজ পারফেক্ট। তাহলে চলেন দেরি না করে শুরু করে দিই। প্রথমে আমরা পড়াশোনা করব হচ্ছে একটু কেমিস্ট্রি নিয়ে। ও মাই গড, ভাই কেমিস্ট্রি পড়াবেন নাকি? ইয়েস, আজকে কেমিস্ট্রি পড়াবো। চলো, কি ভাইয়া? কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। দেখো, কেমিস্ট্রিতে আমরা এগুলো খুব ভালো মতো পড়ছি, আজকে আমরা একটু দেখবো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য যে চৌম্বক ভ্রামকটা তৈরি হয় একটা পরমাণুর ভিতরে, সেটা নিয়ে। এবং পরবর্তীতে যখন আমরা প্যারাচৌম্বক, ডায়াচৌম্বক, ফেরোচৌম্বক এগুলো নিয়ে পড়াশোনা করব, তখন কিন্তু এই প্রপার্টিগুলো কাজে লাগবে, ঠিক আছে? ইলেকট্রনের মধ্যে 2 রকমের ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য, আর একটা হচ্ছে ইলেকট্রনের স্পিন প্রপার্টির জন্য। সো দুইটা নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। প্রথমটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো, পরেরটা নিয়ে তোমাদের বইয়ে খুব বেশি আলোচনা নাই, যতটুকু আছে সেটাও আসলে ভুল। সো আমরা হালকা একটু শিখবো। এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা জাস্ট আমাদের একটু দেখা লাগবে, বাট আশা করি এখান থেকে আসলে ম্যাথ আসবে না, আসলেও আসলে মানে ওই একটা ফর্মুলাই আছে। ওকে, তাহলে আসেন আমি শুরু করে দিচ্ছি। প্রথমে সেটা হচ্ছে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন। তাহলে আমরা সবচেয়ে সিম্পলেস্ট ফর্মটা নিয়ে চিন্তা করি। হ্যাঁ, সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম নিয়ে কেন চিন্তা করবেন? কারণ এক্সপ্লেন করাটা সহজ হয়। ধরো এই, ঠিক আছে, এই হচ্ছে একটা কক্ষপথ এবং সেন্টারে আমাদের কি আছে? সেন্টারে আছে নিউক্লিয়াস। ভাইয়া সেন্টারে আর কি বা থাকবে? তুমি আমি তো থাকতে পারবো না। সেন্টারে কি আছে? নিউক্লিয়াস। এখন এই কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরতেছে। ও মাই গড ভাইয়া, কি করতেছে? একটা ইলেকট্রন, এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা কি করতেছে? এইভাবে ঘুরতেছে। ওকে, এখন একটা চার্জ কন্টিনিউয়াসলি ফ্লো করতেছে একটা পথের মধ্যে, সেখানে কি তড়িৎ প্রবাহ তৈরি হবে না? অবশ্যই হবে। এবং ইলেকট্রনের ঘূর্ণনের জন্য কতখানি তড়িৎ প্রবাহ তৈরি হয়, এটার এরকম একটা ম্যাথ কিন্তু আমরা করছি অলরেডি, এই চ্যাপ্টারেই করছি। ওই সিমিলার কনসেপ্টটা হচ্ছে আমাদের আরেকবার অ্যাপ্লাই করতে হবে। দেখেন, এখানে আমাদের ইলেকট্রন ঘুরতেছে কক্ষপথে, তার মানে এখানে আমরা একটা তড়িৎ প্রবাহ পাবো। যদি তড়িৎ প্রবাহ পাই, এখানে অবশ্যই একটা চৌম্বক ক্ষেত্র তো তৈরি হবে, আর যদি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেখানে একটা চৌম্বক ভ্রামকও পাওয়া যাবে। ভাইয়া চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি ছিল? যদি তোমাদের মনে থাকে, m is equals to I into a vector. What? m is equals to I into a vector. কোন একটা সার্টেন লুপের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, সেই লুপের যে ম্যাগনেটিক মোমেন্ট, সেটার ফর্মুলা হচ্ছে এটা। এখানে আইটা কি বলতো? লুপের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট। আর এটা কি? এটা হচ্ছে লুপের ক্ষেত্রফল। তাহলে আমি ধরলাম এই যে আমার কক্ষপথটা, এই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে r। ভাইয়া কক্ষপথের ব্যাসার্ধ কত? r।
ঠিক আছে। এখন ইলেকট্রনটা যে ঘুরতেছে তার জন্য এখানে একটা তড়িৎ প্রবাহ তৈরি হবে। সেই তড়িৎ প্রবাহের মান কেমনে বের করব? খুবই সহজ, আমরা জানি I ইজ ইকুয়ালস টু ডেল কিউ ডিভাইডেড বাই ডেল টি অথবা ডি কিউ বাই ডিটি। একক সময়ে যে প্রবাহিত চার্জ সেটাকে আমরা বলি হচ্ছে কারেন্ট। ওকে, এখন আমি ধরলাম এই ইলেকট্রনটার বেগ হচ্ছে ভি। ঠিক আছে, ইলেকট্রনের কৌণিক বেগ হচ্ছে ওমেগা, আর ইলেকট্রনের যে রৈখিক বেগটা সেটা হচ্ছে কি ভি। সো এটাকে ভি লেখা উচিত না, ভি হচ্ছে এইটাই, যে এই বরাবর যে রৈখিক বেগটা সেটা হচ্ছে ভি। ধরলাম আমি যদি ওর রৈখিক বেগ ভি হয় তাহলে এই বৃত্তাকার কক্ষপথ একবার ঘুরে আসতে ওর কতটুকু সময় লাগবে বলো তো? একবার ঘুরে আসতে যে সময়টা লাগবে সেটাকে কি বলবো? ওর পর্যায়কাল। এই বৃত্তাকার কক্ষপথ একবার ঘুরে আসতেছে, একবার ঘুরে আসতে যে সময়টা লাগবে সেটাই কি? ওর পর্যায়কাল। এই পর্যায়কাল কেমনে বের করবা? পথের দূরত্ব ডিভাইডেড বাই বেগ, তাইলেই তো পর্যায়কাল পেয়ে যাব। তাহলে পর্যায়কাল কত হবে? ইলেকট্রন একবার ঘুরে আসতে প্রয়োজনীয় সময় লেখো। ইলেকট্রন একবার ঘুরে আসতে প্রয়োজনীয় সময়, একবার ঘুরে আসতে প্রয়োজনীয় সময়, ঘুরে আসতে প্রয়োজনীয় কি সময়? ওকে, প্রয়োজনীয় সময় টি, এটাকে লিখবো হচ্ছে পর্যায়কাল, ক্যাপিটাল টি, ইজ ইকুয়ালস টু কি হবে বলো তো? এই কক্ষপথের ডিস্টেন্স বা দূরত্ব ডিভাইডেড বাই ইলেকট্রনের রৈখিক বেগ। এই কক্ষপথের দূরত্ব কত হবে? ওর পরিধির সমান, দ্যাট মিনস 2 পাই আর, উপরে যাবে 2 পাই আর, নিচে হচ্ছে ভি। ওকে, এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের পর্যায়কাল। তার মানে ইলেকট্রন একবার ঘুরে আসতে এতটুকু সময় লাগে। তাহলে আমাকে বলো তো এতটুকু সময়ে এই কুণ্ডলীর মধ্যে বা এই যে আমাদের যে কি বলে এটাকে বৃত্তাকার কুণ্ডলী যেটাই বলো না কেন বা কক্ষপথ যেটাই বলো, এই সময়ের মধ্যে কতটুকু চার্জ ফ্লো করবে? এতটুকু সময়ের মধ্যে একটা ইলেকট্রন পুরাপুরি ঘুরে আসতেছে। তার মানে এতটুকু সময়ে এই পথে ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ ফ্লো করবে। সহজ, এতটুকু সময়ে ইলেকট্রনটা একবার ঘুরে আসতেছে পুরা পথ, তার মানে এতটুকু সময়ে এই পুরা পথ জুড়ে ইলেকট্রনের সমান পরিমাণ চার্জ ফ্লো করবে। তাহলে এইটুকু সময়ে প্রবাহিত চার্জের মান কত? প্রবাহিত চার্জের মান হচ্ছে ভাইয়া ইলেকট্রনের চার্জের সমান। কত? ইলেকট্রনের চার্জের সমান, এটা হচ্ছে প্রবাহিত চার্জ। তাহলে কারেন্ট কত হবে? দেখো কারেন্ট বের করা তো খুব সহজ। কারেন্ট I ইজ ইকুয়ালস টু ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ এর মান হচ্ছে ই, এবং এতটুকু চার্জ এই পুরা কুণ্ডলীতে প্রবাহিত হওয়ার জন্য বা এই পুরা কক্ষপথে প্রবাহিত হওয়ার জন্য সময় লাগছে কতটুকু? পর্যায়কালের সমান পরিমাণ সময়। দ্যাট মিনস ই ডিভাইডেড বাই 2 পাই আর বাই ভি, দ্যাট মিনস ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। ঠিক আছে, এইটা হচ্ছে ইলেকট্রন ফ্লো করার জন্য এই কক্ষপথে তৈরি হওয়া কারেন্ট। ওকে, তাহলে এখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় কারেন্ট বের করতে বলবে না, কারেন্ট বের করতে বলবে যে ম্যাথটা করাইছিলাম ওরকম ম্যাথ আসবে। এখান থেকে বের করতে বলবে হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। কি বের করতে বলবে? ম্যাগনেটিক মোমেন্ট। যে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য এখানে ম্যাগনেটিক মোমেন্ট কত সেটা কেমনে বের করবা? খুবই সহজ, I মাল্টিপ্লাইড বাই এ, কারেন্টের মান মাল্টিপ্লাইড বাই এই কুণ্ডলীর ক্ষেত্রফল বা এই কক্ষপথের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে ভাই? এটা একটা বৃত্তাকার কক্ষপথ, তার ব্যাসার্ধ হচ্ছে আর, ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার্ড। তার মানে এখানে ম্যাগনেটিক মোমেন্টের মান কত হবে? ম্যাগনেটিক মোমেন্টের মান লেখো, ম্যাগনেটিক মোমেন্ট হবে হচ্ছে I ইন্টু এ, জাস্ট মান। ওকে, I এর মান হচ্ছে ইভি ডিভাইডেড বাই 2 পাই আর। এরিয়া কত হবে? বৃত্তাকার পথের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার্ড। কত? পাই আর স্কোয়ার্ড, দ্যাট মিনস ইভিআর ডিভাইডেড বাই 2। এইটা হচ্ছে একটা কক্ষপথে ঘূর্ণনরত ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট বের করার ফর্মুলা। ফর্মুলাটা কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট। এম ইজ ইকুয়ালস টু ইভিআর ডিভাইডেড বাই 2, এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখেন এটা হচ্ছে এই কক্ষপথের ম্যাগনেটিক মোমেন্ট, মনে থাকে যেন, লাগবে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, একদম সহজ, ক্লিয়ার। এখানে ইটা কি? ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ভি কি বলতো? ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, কি? ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের বেগ। ওকে, আর কি? আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ গো, কি? কক্ষপথের ব্যাসার্ধ। বুঝতে পারছো? একদম সহজ, ইজি। পারবো? ফর্মুলা মনে থাকবে ইভিআর ডিভাইডেড বাই 2। বাট ভাইয়া আমার বইয়ে তো অন্য ফর্মুলা লেখা আছে, এটাও আছে, এটা তোমার চোখে পড়বে না। বইয়ের মধ্যে আছে আর একটা, বইয়ের মধ্যে আবার কোনটা আছে ভাইয়া? বইয়ের মধ্যে ভাইয়া আমি যেটা দেখছিলাম ওখানে তো দেখলাম কৌণিক ভরবেগ টরবেগ দেওয়া আছে। ওগুলো কই থেকে আসছে ভাইয়া? দেখাচ্ছি, আসো। এটার সাথে কৌণিক ভরবেগের একটা রিলেশন স্থাপন করা যায়, যেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। সেটা কিভাবে ভাইয়া? আসে
সেটা একটু দেখাই আপনাদেরকে। ধরেন এই হচ্ছে আমার ঘূর্ণনরত ইলেকট্রন, বুঝছেন? এটা আমার কক্ষপথ, এখানে আছে আমার নিউক্লিয়াস, আমার ইলেকট্রন কোথায় আছে? লেটস সাপোজ ইলেকট্রন আছে হচ্ছে এখানে, এখানে আছে ইলেকট্রন, ইলেকট্রনের বেগ হচ্ছে v এবং ইলেকট্রনটা এইভাবে ঘুরতেছে কক্ষপথের মধ্যে, এইভাবে রোটেট করতেছে এবং এই কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r, বুঝো কত? r। ওকে, এখন আমি যদি তোমাকে বলি এখানে ম্যাগনেটিক মোমেন্ট কত, বলো ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? ম্যাগনেটিক মোমেন্টের মান আমরা মাত্রই বের করে আসছি, কত হবে বলো? EVR ডিভাইডেড বাই 2। ওকে, যদি বলি ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে, ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কেমনে বের করতাম? মনে করে দেখো, ধরো এই একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর মধ্যে এই দিকে কারেন্ট ফ্লো করছে, ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট যেদিকে ঘুরছে সেই দিকে 4টা আঙুলকে ঘোরাও, বুড়া আঙুল যেদিকে সেটাই ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। তার মানে কারেন্ট যদি এই দিকে যায় তাহলে ম্যাগনেটিক মোমেন্ট তল বরাবর বাইরের দিকে। ভাইয়া যদি উল্টা হয়, উল্টা হয় মানে যদি ভাইয়া কারেন্ট এই দিকে যায় সেক্ষেত্রে 4টা আঙুলকে এই দিকে ঘোরাও, বুড়া আঙুল কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে এই কেসটাতে ম্যাগনেটিক মোমেন্ট হবে তল বরাবর ভিতরে। তাহলে ভাইয়া আমার ইলেকট্রন ঘুরতেছে হচ্ছে এইভাবে, ম্যাগনেটিক মোমেন্ট কোন দিকে হবে বলো ভাইয়া, বলো 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 কোন দিকে হবে? ভাইয়া ইলেকট্রন যেদিকে ঘুরতেছে সেই দিকে আঙুলগুলো ঘুরাই, বুড়া আঙুল আসতেছে তল বরাবর বাইরের দিকে, তার মানে ম্যাগনেটিক মোমেন্ট হবে তল বরাবর বাইরের দিকে। ভুল, আমি কি ইলেকট্রনের কথা বলছি? না, আমি বলছি কারেন্ট যেদিকে যাবে সেই দিকে 4টা আঙুলকে ঘোরাও। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট কি সেই দিকে যায় নাকি? কারেন্ট তার উল্টা দিকে যায়। সো ইলেকট্রন যেহেতু এই দিকে ঘুরতেছে তার মানে কারেন্ট কোন দিকে ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে এই দিকে, উল্টা দিকে। ইলেকট্রন ঘুরতেছে কোন দিকে? দেখো ইলেকট্রন যদি এই দিকে ঘুরে, কোন দিক ঘুরে? এই দিক ঘুরে, কারেন্ট কোন দিকে যাবে? তার উল্টা দিকে ভাই। তার মানে এখানে কারেন্টের ফ্লোটা কিন্তু ক্লকওয়াইজ। তাহলে কারেন্টের ফ্লো যদি ক্লকওয়াইজ হয় ম্যাগনেটিক মোমেন্ট কোন দিকে হবে? কারেন্টের দিকে 4টা আঙ্গুলকে ঘোরাও, বুড়া আঙ্গুল তল বরাবর ভিতরের দিকে, তার মানে এই কেসটায় ম্যাগনেটিক মোমেন্ট হবে তল বরাবর ভিতরের দিকে। সবসময় কারেন্টের ডিরেকশনটা দেখা লাগবে, ঠিক আছে? তাহলে ডিরেকশন কোন দিকে ম্যাগনেটিক মোমেন্টের? ডিরেকশন হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। বুঝতে পেরেছো? ভিতরের দিকে, একদম সহজ। ওকে, আচ্ছা এখানে যদি আমি বলি যেহেতু ঘুরতেছে, একটা ঘূর্ণন তো আছে, তার মানে একটা কৌণিক ভরবেগ আছে। যেমন একটা বস্তু যখন রৈখিক পথে গতিশীল হয়, ধরো ভি বেগে সামনের দিকে যাচ্ছে বা তার একটা রৈখিক গতি আছে, সেক্ষেত্রে তার একটা রৈখিক ভরবেগ থাকবে, সেটা হচ্ছে এমভি। যখন একটা বস্তু ঘোরে তখন কি থাকে? তার একটা কৌণিক ভরবেগ থাকে। তার মানে যেহেতু ইলেকট্রনটা কক্ষপথে ঘুরতেছে অবশ্যই তার কি আছে? একটা কৌণিক ভরবেগ আছে। সেই কৌণিক ভরবেগের মান কেমনে বের করে? মনে করে দেখেন, কৌণিক ভরবেগের ফর্মুলা কি ছিল? এখানে লিখতেছি, হ্যাঁ বাম পাশেই লিখি। কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ লেখো। কৌণিক ভরবেগের ফর্মুলা কি তোমাদের মনে পড়ে? এটাও ছিল একটা ভেক্টর এবং এটা আমরা বের করতাম আর ক্রস পি দিয়ে, ঠিক আছে? এখানে আর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে যার কৌণিক ভরবেগ বের করতেছো তার দূরত্ব, ঠিক আছে? তার মানে এখানে আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং পিটা কি? পিটা হচ্ছে রৈখিক ভরবেগ। এই রৈখিক ভরবেগ কোন দিক বরাবর কাজ করে? ভাই রৈখিক বেগ যেদিকে রৈখিক ভরবেগও সেই দিকে। একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে সেক্ষেত্রে তার রৈখিক ভরবেগ কোন দিকে হবে? স্পর্শক বরাবর, কারণ তার রৈখিক বেগটাও স্পর্শক বরাবর। যেমন আমার ইলেকট্রন যখন এখানে, কোথায় ভাইয়া? ইলেকট্রন যখন এখানে, তখন রৈখিক বেগ এই দিকে, রৈখিক ভরবেগ ওই দিকে, ঠিক আছে? ইলেকট্রন যখন এখানে তখন রৈখিক বেগটাও স্পর্শক বরাবর, রৈখিক ভরবেগটাও স্পর্শক বরাবর। তাহলে ইলেকট্রন যখন এখানে তখন রৈখিক বেগটা স্পর্শক বরাবর, রৈখিক ভরবেগটাও স্পর্শক বরাবর। তার মানে রৈখিক ভরবেগটা হচ্ছে যে এই দিক বরাবর, আর আমার আর ভেক্টর যেটা, আর ভেক্টরটা হচ্ছে এই দিক বরাবর, ঠিক আছে? একদম সহজ। তাহলে এখান থেকে যদি আমি রৈখিক ভরবেগের মান বের করতে চাই, রৈখিক ভরবেগের মান হবে হচ্ছে আর পি সাইন থিটা। আর ইন্টু পি মানে কি? সরি, রৈখিক ভরবেগ না, কৌণিক ভরবেগের যদি মানটা বের করতে চাই, পি মানে কি? পি মানে হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের মান কেমনে বের করব? রৈখিক ভরবেগ হচ্ছে ভর মাল্টিপ্লাইড বাই বেগ। কি? ভর মাল্টিপ্লাইড বাই রৈখিক বেগ। তাহলে বসায় দাও এম ভি, এবং এই কেসটায় থিটার মান হবে 90 ডিগ্রি। কেন ভাইয়া? যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে তখন তার বেগ বা রৈখিক ভরবেগ কোন দিক বরাবর কাজ করে? স্পর্শক বরাবর। আর আর ভেক্টরটা কোন দিক বরাবর কাজ করে? ব্যাসার্ধ বরাবর। বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হয়? অলওয়েজ 90 ডিগ্রি। তুমি এখানে ব্যাসার্ধ আঁকো, মধ্যবর্তী কোণ হবে 90। এখানে ব্যাসার্ধ আঁকো, লাইক ধরো দেখাই দেই তোমাদেরকে, এখানে তুমি আঁকো মধ্যবর্তী কোণ 90, আঁকো ব্যাসার্ধ, মধ্যবর্তী কোণ 90।
তুমি যেই পয়েন্টেই যাও না কেন আর ভেক্টর এবং ভি ভেক্টর বা আর ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আসবে বৃত্তাকার পথের জন্য, ঠিক আছে? তার মানে আলটিমেটলি এখানে আমাদের থিটা কত? থিটা হচ্ছে 90 ডিগ্রি। কত? 90। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি এল এর মান আসবে হচ্ছে এম ভি আর। বাট প্রশ্ন অন্য জায়গায়। প্রশ্ন হচ্ছে এল এর ডিরেকশন কোন দিকে হবে ভাইয়া? বলতো আমরা কৌণিক ভরবেগের ডিরেকশন কেমনে বের করতাম? খুবই সহজ। ধরো একটা বৃত্তাকার পথ আছে, সেই বৃত্তাকার পথের মধ্যে একটা পার্টিকেল ঘুরতেছে, ঠিক আছে? কে ঘুরতেছে? একটা পার্টিকেল। কেমনে ঘুরতেছে? এইভাবে ঘুরতেছে। তার কৌণিক ভরবেগের ডিরেকশন কেমনে বের করবা? ভাই পার্টিকেল যেই দিক ঘুরতেছে সেই দিকে 4টা আঙুল ঘুরাও, বুড়ো আঙুল কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। এইটাই ওর কৌণিক ভরবেগের ডিরেকশন। পার্টিকেল যদি এই দিক না ঘুরে ভাইয়া, উল্টা দিক ঘুরে, কোন দিক ঘুরে? ধরো এই দিক ঘুরতেছে, সেক্ষেত্রে কি হবে? যে দিক ঘুরতেছে সেই দিকেই ঘুরাও, বুড়ো আঙুল কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ওইটাই কৌণিক ভরবেগের ডিরেকশন। তাহলে এখানে কৌণিক ভরবেগের ডিরেকশন কোন দিকে হবে? ভাইয়া এখানে তো আমার কারেন্ট যাচ্ছে ভাইয়া ক্লকওয়াইজ, তাইলে আমি 4টা আঙুলকে ক্লকওয়াইজ ঘুরাই, আমার কৌণিক ভরবেগ তল বরাবর ভিতরের দিকে। ভুল। তুমি কি কারেন্টের কৌণিক ভরবেগ বের করতেছো নাকি? না, তুমি বের করতেছো ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কার? ইলেকট্রন। এখানে পার্টিকেলটা কি? ইলেকট্রন। ইলেকট্রন কোন দিক ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোন দিকে হবে? ইলেকট্রন যেই দিক ঘুরতেছে সেই দিকে 4টা আঙুলকে ঘুরাও, বুড়ো আঙুল তল বরাবর বাইরের দিকে। এইটা হবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। দেখো যখন আমরা ম্যাগনেটিক মোমেন্ট বের করছি তখন আমার দেখা লাগছে কারেন্টের ডিরেকশন, বাট যখন আমি কৌণিক ভরবেগ বের করব তখন যার কৌণিক ভরবেগ বের করতেছি তার গতির ডিরেকশন দেখা লাগবে। এখানে আমরা কার কৌণিক ভরবেগ বের করতেছি? ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোন দিকে বা ইলেকট্রনের গতি কোন দিকে? এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 4টা আঙুলকে ঘুরাও, বুড়ো আঙুল তল বরাবর বাইরের দিকে। এটাই ইলেকট্রনের কৌণিক ভরবেগের ডিরেকশন, ঠিক আছে? তার মানে আমার এল যে ভেক্টরটা আছে তার ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর টা 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 বাইরের দিকে। কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। আচ্ছা ভাইয়া এটা লেখার কি দরকার ছিল? লেখার দরকার আছে, ফর্মুলার জন্য লেখা লাগবে। কারণ তুমি যদি খেয়াল করো ম্যাগনেটিক মোমেন্ট এবং কৌণিক ভরবেগ এই দুটো কিন্তু পরস্পর বিপরীতে কাজ করতেছে, দেখছো? ম্যাগনেটিক মোমেন্ট কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। কৌণিক ভরবেগ কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তার মানে এরা দুইজন পরস্পর কেমনে কাজ করতেছে? পরস্পরের বিপরীতে কাজ করতেছে। এটা হচ্ছে আপনার একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? ক্লিয়ার? ভেরি গুড। এখন ম্যাগনেটিক মোমেন্টের যে ফর্মুলা সেখানে আমরা একটু এল কে বসাবো, এল কে নিয়ে আসবো। কিভাবে এল কে নিয়ে আসা যায় একটু চিন্তা করি আমরা। প্রথমে এই বরাবর একটা দাগ টানো। কোন বরাবর দাগ টানবো ভাই? আপনি বললেই দাগ টানা লাগবে? ইয়েস, আমি বললেই দাগ টানা লাগবে। আচ্ছা দেখো, এম ইজ ইকুয়ালস টু ই ভি আর ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট। আমরা এল সমান কি পাইছি? এম ভি আর। ওই যে ভিআর আছে না, ভিআরকে আমরা এল বাই এম দিয়ে রিপ্লেস করতে পারি না? অবশ্যই পারি। ওই যে ভিআর যেটা আছে, ভিআর এর পরিবর্তে কি লিখবো আমরা? এল বাই এম। ভি আর ইজ ইকুয়ালস টু এল বাই এম। লেখা যায় না? এখান থেকে লেখা যায়। তাহলে বসায় দাও ই ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই এল ডিভাইডেড বাই এম, ঠিক আছে? সো এখান থেকে হচ্ছে আমাদের ফর্মুলা চলে আসবে ই বাই টুয়াইস এম মাল্টিপ্লাইড বাই এল। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ফর্মুলাটা এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। কার? ইলেকট্রনের। ওকে, এটা হচ্ছে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। কারণ এই এমটা কই থেকে আসছে? এই যে এখান থেকে আসছে এম ভি। এটা কার রৈখিক ভরবেগ ছিল? ইলেকট্রনের। তাহলে ভরটা কার? ইলেকট্রনের ভর। ওকে, আর এলটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ওকে, এখন যদি এটার ভেক্টর ফরম্যাটে আমরা যাইতে চাই, দেখো এখানে দুইটা ভেক্টর আছে ভাইয়া। কোনটা কোনটা ভেক্টর? এম চৌম্বক ভ্রামক একটা ভেক্টর, এল কৌণিক ভরবেগ হচ্ছে আর একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর কি সেম ডিরেকশনে কাজ করতেছে? না, আমার চৌম্বক ভ্রামক যেই দিকে তল বরাবর ভিতরের দিকে, আমার কৌণিক ভরবেগ তার উল্টা দিকে তল বরাবর বাইরের দিকে। তার মানে এখানে যে দুইটা ভেক্টর তারা পরস্পর বিপরীতে কাজ করতেছে। তাহলে যদি আমি ভেক্টর রিপ্রেজেন্টেশনে যাই সামনে একটা মাইনাস বসাইতে হবে। তাহলে বলেন ফর্মুলা কেমন হবে? এম ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস ই বাই 2m মাল্টিপ্লাইড বাই এল ভেক্টর। এইটা হচ্ছে তোমার বইয়ের মধ্যে আছে, এইটা তুমি বইয়ের মধ্যে পাবা, ঠিক আছে? সো জিনিসটা আসছে হচ্ছে এইভাবে। ক্লিয়ার গাইস? সহজ একদম। আগেরগুলোও আছে, মানে তোমার চোখে পড়বে না আর কি, তুমি তার প্রমাণ দেখবে না, তাই না? তুমি তো যাবে একদম লাস্টে যে ভাইয়া আমার তো ফর্মুলা মুখস্থ করার দরকার। এই যে ফর্মুলা মুখস্থ করে যাও, প্রমাণ দেখা লাগবে না। পরীক্ষায় কঠিন ম্যাথ আসবে তখন দেখো কি হয়, ঠিক আছে? যাই হোক, সেই হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। মনে থাকবে? শিওর? গুড। এখন এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বইয়ে আরো একটা ফর্মুলা পাবা। সেটা কি ফর্মুলা ভাইয়া? দেখাচ্ছি।
আচ্ছা আমরা বোর পরমাণুর মডেল পড়ছি না, কি পড়ছি? বোর পরমাণুর মডেল। বলো তো বোর পরমাণুর মডেলে কৌণিক ভরবেগের একটা ফর্মুলা দেওয়া ছিল যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে NH ডিভাইডেড বাই 2 পাই অথবা NH কাট। এইচ কাটকে বলা হয় হচ্ছে কারেক্টেড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে, অনেকে টনো নামও বলা হয়। এইচ কাট মানে হচ্ছে H ডিভাইডেড বাই 2 পাই। ওকে, সো আমরা যদি বোর পরমাণুর মডেলের কথা চিন্তা করি, পড়ে আসছে এটা আমরা কেমিস্ট্রিতে, বোর পরমাণুর মডেল। ওকে, বোর পরমাণুর মডেলে কি বলা আছে? কক্ষপথে বা একটা নির্দিষ্ট কক্ষপথে থাকা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হয় L ইজ ইকুয়ালস টু NH বাই 2 পাই অথবা NH কাট। এইচ কাটটা কি? এইচ কাট মানে হচ্ছে H ডিভাইডেড বাই 2 পাই। যখন তোমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করবা দেখবা ম্যাক্সিমাম জায়গায় প্ল্যাঙ্কের ধ্রুবক ইউজ করা হয় হচ্ছে এইচ কাটটা, ঠিক আছে? এইচ কাটটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট। ওকে, যাই হোক, এটা মনে না রাখলেও হবে, এটার মাথায় রাখলেও হবে। কৌণিক ভরবেগের ফর্মুলা ইলেকট্রনের NH ডিভাইডেড বাই 2 পাই, এটা আমরা বোর পরমাণুর মডেলের মধ্যেই পড়ে আসছি। একটা কাজ করি তাহলে, এই জিনিসটাকে আমরা এখানে একটু বসাই, এই ফর্মুলার মধ্যে একটু বসাই। বসাইলে কি হবে চলো দেখা যাক। বসাইলে কি হবে, তাহলে আমার ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা আসবে m ইজ ইকুয়ালস টু E ডিভাইডেড বাই 2m মাল্টিপ্লাইড বাই, দেখো এখানে মাইনাস দিই নেই কেন, কারণ এখানে শুধুমাত্র মান নিয়ে কাজ করতেছি। যখন ভেক্টর ফরম্যাটে যাব তখন মাইনাসটা দেওয়া লাগবে। ওকে গুড। এল মানে কত? এল মানে হচ্ছে NH ডিভাইডেড বাই 2 পাই। সো এম যদি ক্যালকুলেট করো উপরে আসবে হচ্ছে NEH ডিভাইডেড বাই 4πm। ওকে, এইটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্টের আরো একটা ফর্মুলা। এটা কি? ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টের আরো একটা ফর্মুলা। দেখেন এখানে একটু বোঝা লাগবে এখানে কোনটা কি মিন করতেছে। প্রথম কথা, এখানে n মিন করতেছে আপনি কত নাম্বার কক্ষপথের ইলেকট্রন নিয়ে কাজ করতেছেন। যদি প্রথম কক্ষপথের ইলেকট্রন হয় n এর মান 1, যদি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন হয় n এর মান 2। E হচ্ছে ইলেকট্রনের চার্জ, H হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, কত? 6.63 ইন্টু 10⁻34, ঠিক আছে? আর এখানে পাই তো পাই, আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, বুঝছো? তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক মোমেন্ট বের করার আরো একটা ফর্মুলা। কিসের? ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, তাহলে আমাকে বলো তো ম্যাগনেটিক মোমেন্টের লোয়েস্ট ভ্যালু কত হইতে পারে, সর্বনিম্ন মান? এটা কার ম্যাগনেটিক মোমেন্ট? ওই ইলেকট্রনের, তাই না? এই যে ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরতেছে তার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এটা। এটার মিনিমাম ভ্যালু বা সর্বনিম্ন মান কত হইতে পারে? এটার সর্বনিম্ন মান তুমি তখনই পাবা যখন n এর ভ্যালু বসাবা 1। তুমি চিন্তা করে দেখো বাকি সব মান তো কনস্ট্যান্ট, বাকি মান তুমি কেমনে চেঞ্জ করবা? এখানে m এর মান চেঞ্জ হবে জাস্ট n এর ভ্যালু চেঞ্জ হওয়ার জন্য। E ইলেকট্রনের চার্জ কনস্ট্যান্ট, H প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, 4π কনস্ট্যান্ট, m ইলেকট্রনের ম্যাস কনস্ট্যান্ট। চেঞ্জ হইতে পারে কেবলমাত্র n এর ভ্যালু, এবং এটা চেঞ্জ হবে কখন? যখন তুমি কক্ষপথ চেঞ্জ করবা। প্রথম কক্ষপথের জন্য 1, দ্বিতীয় কক্ষপথের জন্য 2, তৃতীয় কক্ষপথের জন্য 3। তার মানে আমি যদি m এর বা ম্যাগনেটিক মোমেন্টের একদম লোয়েস্ট ভ্যালু চাই, সেই লোয়েস্ট ভ্যালুর জন্য আমার কি করা লাগবে? n এর মান বসাইতে হবে 1। ওকে, তো আমরা যদি এখানে n এর মান 1 বসাই দেই, কি করি ভাইয়া? n এর মান যদি 1 বসাই, লেখো n এর মান যদি আমরা 1 বসাই, সেক্ষেত্রে আমরা কি পাবো? লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট পাবো। সেই লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট হবে হচ্ছে EH ডিভাইডেড বাই 2πm। ওকে, কি? EH ডিভাইডেড বাই 2πm। এবং এই যে লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট, এইটাকে বলা হয় হচ্ছে বোর ম্যাগনেটন। কি? বোর ম্যাগনেটন। লেখো বোর ম্যাগনেটন। ম্যাগনেটন এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, বোর ম্যাগনেটনটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কি? লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, তো যদি কখনো প্রশ্ন আসে লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট কত, জাস্ট এই ফর্মুলার মধ্যে n এর মান আমরা 1 বসাবো। ওকে, বসে একটু ক্যালকুলেট করবে, এখানে মানগুলো বসাই দিবা, ক্যালকুলেশন করলেই রেজাল্টটা বের হয়ে যাবে। দেখবা অ্যাপ্রক্সিমেটলি রেজাল্ট আসবে সামথিং ইনটু 10⁻24 বা 23 এরকম লেভেলের কিছু একটা। এবং এককটা কি হবে? একক হবে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। আমাদের ম্যাগনেটিক মোমেন্টের একক কি ছিল বলো তো? এই এটার একক কি? এটার একক হচ্ছে টা, যারা ভুলে গেছো ফর্মুলা কি? I ইন্টু এ। আই হচ্ছে কারেন্ট, একক হচ্ছে অ্যাম্পিয়ার, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক কি? মিটার স্কোয়ার। তার মানে ম্যাগনেটিক মোমেন্টের একক হবে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? একদম সহজ।
ভুল যেন না হয়। সো এখানে কিন্তু অনেকগুলা ফর্মুলা লেখা আছে, প্রত্যেকটাই আপনার আসলে কম বেশি লাগবে, বাট এখানে সবগুলা ফর্মুলা যে একদম মুখস্থ রাখা লাগবে এমন না। তোমার যদি একটা বা দুইটা ফর্মুলা মনে থাকে, বাকিগুলো তুমি আসলে অটোমেটিক ডিরাইভ করে আনতে পারবা, কঠিন কোনো কিছু না। ঠিক আছে, পারবো। সো এই হচ্ছে একটা ইলেকট্রন কক্ষপথে ঘোরার সময় তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট বের করার ফর্মুলাস। ওকে, এটাও ম্যাগনেটিক মোমেন্ট, এইটাও ম্যাগনেটিক মোমেন্ট, আর এইটা হচ্ছে লোয়েস্ট ম্যাগনেটিক মোমেন্ট বা সর্বনিম্ন ম্যাগনেটিক মোমেন্ট। অলসো এইটাও কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট। ক্লিয়ার? তাহলে তিনটা ফর্মুলা, এখানে আছে একটা, এখানে আছে আরেকটা, এবং এখানে আছে হচ্ছে আরেকটা। এটা আসছে কই থেকে? এটা আসছে বোর পরমাণুর মডেল থেকে। পারবো? শিওর, গুড। তাহলে গেল, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন কক্ষপথে ঘোরার জন্য। এইবার এই কক্ষপথে ঘূর্ণন বাদেও ইলেকট্রনের একটা নিজস্ব প্রপার্টি আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের স্পিন। এবং এই স্পিন প্রপার্টির জন্য ইলেকট্রনের আরো একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় বা আরো একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। এবং এখানে একটা মিসকনসেপশন আছে। হ্যাঁ দেখো, এটা যদি একদম আমি ইন ডিটেলস আলোচনা করতে যাই, সেক্ষেত্রে আসলে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ঢোকা লাগবে, এবং আমার নিজেরও যে এখানে অনেক অগাধ নলেজ তাও না। সো আমি যতটুকু জানি সেটা একটু শর্টে তোমাদেরকে জানানোর চেষ্টা করি। আমরা অনেক ক্ষেত্রে বইয়ের মধ্যে জিনিসটা ভুল পড়ি, ইনফ্যাক্ট আমাদের সময় বইয়ের মধ্যে এটা ভুল লেখা ছিল। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, লেটস সাপোজ তোমার কাছে কি আছে, একটা ইলেকট্রন আছে। ওকে, বইয়ের মধ্যে এরকম লেখা ছিল, আমি জানি না তোমাদের এখনকার বইয়ে কি লেখা আছে, এরকম একটা কিছু লেখা ছিল যে একটা ইলেকট্রন তার নিজ অক্ষের চারপাশেও ঘোরে। মানে পৃথিবী যেভাবে ঘুরতেছে, ইলেকট্রন কি করে, তার নিজ অক্ষের চারপাশেও ঘুরে। এরকম কিন্তু না, ঠিক আছে? এটাকে তারা বলতেছিল ইলেকট্রনের স্পিন। না না না, এরকম না। ইলেকট্রন নিজ অক্ষের চারপাশে ঘুরে, এরকম কিন্তু না, এটা ভুল, এটা ভুল 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 ভুল। লেখো, এটা ভুল। পৃথিবী যেভাবে নিজ অক্ষের চারপাশে ঘুরে, দেখো পৃথিবী কি করে, সূর্যের চারপাশেও ঘুরে, আবার ঘোরার সময় নিজ অক্ষের চারপাশেও ঘুরে। ইলেকট্রনের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না যে হ্যাঁ ইলেকট্রন নিজ অক্ষের চারপাশেও ঘুরতেছে আবার নিউক্লিয়াসের চারপাশেও ঘুরতেছে। না না না, এরকম কিছু না। ইলেকট্রন নিজ অক্ষের চারপাশে ঘুরে না। ইলেকট্রনের যে ইনহেরেন্ট প্রপার্টি, এইটাই হচ্ছে স্পিন। স্পিন যে ব্যাপারটা, এটা ইলেকট্রনের একটা সম্পূর্ণরূপে ইনহেরেন্ট প্রপার্টি। যেমন ধরো আমাদের মধ্যে ভর আছে, ওকে, এটা কি আমাদের একটা ইনহেরেন্ট প্রপার্টি বা একদম নিজস্ব একটা প্রপার্টি। বা ধরো ইলেকট্রনের মধ্যে কি আছে, চার্জ আছে, এটা কি ওর একটা ইনহেরেন্ট প্রপার্টি। সিমিলারলি স্পিন জিনিসটাও ইলেকট্রনের একটা সম্পূর্ণরূপে ইনহেরেন্ট প্রপার্টি। লেখেন, স্পিন জিনিসটা কি? স্পিন হচ্ছে ইলেকট্রনের একটা ইনহেরেন্ট প্রপার্টি। স্পিন হচ্ছে ইলেকট্রনের ইনহেরেন্ট প্রপার্টি। ইলেকট্রনের ইনহেরেন্ট প্রপার্টি মানে এমনিতেই ওর মধ্যে আছে। ওকে, ইনহেরেন্ট প্রপার্টি। এবং এই স্পিন যে শুধুমাত্র ইলেকট্রনের মধ্যে আছে এমন কিন্তু না। আলোর যে কণা ফোটন, ফোটনের মধ্যেও কিন্তু স্পিন আছে। ফোটনের স্পিন কত? +1, তাই না? +1 হইতে পারে, 0 হইতে পারে, -1ও হইতে পারে ফোটনের স্পিন। ওকে, দেন আমাদের ইলেকট্রনের স্পিন কত হয়? ইলেকট্রনের দুইটা স্পিন আছে, আমরা জানি, কেমিস্ট্রিতে পড়ে আসছে। একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। +12কে বলা হয় আপ স্পিন এবং -12কে কি বলা হয় বলো তো? ডাউন স্পিন। সো ইলেকট্রনের স্পিন কয়টা বলো তো? দেখো এগুলো একটু বুঝাই তোমাদেরকে হালকা, হ্যাঁ হালকা একটু কেমিস্ট্রির মধ্যে চলে যাই, ডোন্ট মাইন্ড। দাঁড়াও, ইলেকট্রনের স্পিন হচ্ছে দুইটা। স্পিন কয়টা? দুইটা। যারা কেমিস্ট্রিতে ফাঁকি দিছো একটু শুনো। একটা হচ্ছে আপ স্পিন, একটা কি, একটা হচ্ছে আপ স্পিন, ওকে, +12। আর একটা হচ্ছে ডাউন স্পিন, সেটা হচ্ছে -12। যখন একটা ইলেকট্রন পেয়ার থাকে আমাদের পরমাণুর মধ্যে, দেখা যায় সেই পেয়ারের মধ্যে একটার থাকে হচ্ছে আপ স্পিন আর একটার থাকে হচ্ছে ডাউন স্পিন। আচ্ছা ভাইয়া, আপ স্পিন মানে কি? ও কি উপরের দিকে ঘুরতেছে? বা অনেক ক্ষেত্রে আমরা বলি যে ঘুরতেছে হচ্ছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, তার জন্য আপ স্পিন। না, বা ঘুরতেছে ক্লকওয়াইজ তার জন্য ডাউন স্পিন। না, এরকম না। স্পিন জিনিসটা ওর মধ্যে ইনহেরেন্টই আছে, ঠিক আছে? এই আপ ডাউন নামটা আসছে হচ্ছে একটা এক্সপেরিমেন্ট থেকে। যেমন যেটা করা হয়েছিল, হ্যাঁ, যদি তুমি ধরো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করো, ধরো এই পাশে একটা ম্যাগনেটের পোল আছে, এই পাশে আর একটা ম্যাগনেটের পোল আছে, এবং লেট সাপোজ এখানে কি আছে, একটা, এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন তুমি ইলেকট্রনকে ছেড়ে দিবা, কি করবে? ইলেকট্রনকে ছেড়ে দিবা, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড। তখন দেখা যাবে কিছু কিছু ইলেকট্রন গিয়ে জমা হবে হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? কিছু কিছু ইলেকট্রন উপরের দিকে জমা হয়, আবার কিছু কিছু ইলেকট্রন নিচের দিকে জমা হয়। এখান থেকে হচ্ছে স্পিনের নামকরণটা আসে, যে হ্যাঁ যেগুলো উপরের দিকে গেছে সেগুলোকে আমরা বলছি আপ স্পিন, বা অ্যাকুরেটলি যে উপরের দিকে গেলে আপ স্পিন এমন না, মানে একটা জেনারেল সাইডকে আমরা বলছি আপ স্পিন আর একটাকে বলছি হচ্ছে ডাউন স্পিন। আপ স্পিনের যে ইলেকট্রনগুলা তারা যেদিকে যাবে, ডাউন স্পিনের ইলেকট্রনগুলো আসবে হচ্ছে উল্টা দিকে। এখান থেকে হচ্ছে নাম আসছে আপ আর ডাউন। আর এই যে স্পিন হাফ, এইটার মানে কি?
দেখো এটা বোঝার জন্য হচ্ছে তোমার আসলে মানে কি বলে এই যে স্পেস টাইম প্রপার্টি সম্পর্কে আর একটু বেটার আইডিয়া লাগবে। যেমন ধরো একটা জিনিস তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, যদি এগুলো বোঝানো একটু টাফ, এভাবে 2D একটা বোর্ডের মধ্যে জিনিসটা বোঝানো খুবই টাফ, বাট তাও একটু ট্রাই করি, লেটস ট্রাই। ধরো তোমাকে আমি এরকম একটা ডট দিলাম, ডট, ঠিক আছে, ডট দিয়ে আমি তোমাকে বললাম ওর স্পিন কত, ওর স্পিন হচ্ছে 0, ওর স্পিন কত, ওর স্পিন হচ্ছে 0। ভাইয়া কেমনে বুঝলেন ওর স্পিন 0? দেখো আমি এইটা চিন্তা করি, ওকে যদি আমি একবার ঘুরাই সম্পূর্ণরূপে, ধরো পুরাটা একবার ঘুরাইছি, তখন আমি বলবো এখানকার যে স্পেসটা, পুরা স্পেসকে আমি একবার রোটেট করছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা কাগজ লাগবে, ওয়েট আমি জিনিসটা আজকে বুঝাবোই, দাঁড়াও, এটা বোঝানোটা আসলে জীবনের জন্য একটু ক্ষতিকর, বাট এটা আজকে বুঝাবো। ধরো এটা, ঠিক আছে, একটা ভাঙ্গাচুরা কাগজ, ধরো এখানে একটা ডট আছে, লেটস সাপোজ, একটা কলম হইলে খুব ভালো হইতো, বাট কলম আসলে আনফরচুনেটলি নাই। একটা কাজ করি, ডটটা তোমাদের স্প্রে দিয়ে বানাই দিই, ঠিক আছে, স্প্রে দিয়ে ডট বানাই দিই। ধরো এই যে এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে এখানে, এখানে ধরো একটা ডট আছে, কি আছে, একটা ডট আছে। এখন আমি যদি কাগজটাকে ঘুরাই, তার জন্য কি ডটটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? ডটকে তুমি ডটের মতোই দেখতেছো, ডটটা যদি একদম প্রপারলি রাউন্ড হইতো, একদম ছোট্ট ধরো একটা বিন্দু হইতো, আমি কাগজ ঘুরাইলেও কি ডটটা তোমার কাছে অন্যরকম দেখতে মনে হইতো? না। তাহলে ধরো আমার সামনে একটা ডট আছে, এটা ঘুরতেছে নাকি ঘুরতেছে না আমি বুঝতেছি না, যদি এটা ঘুরেও আমার কাছে কি ডটটাকে দেখতে অন্যরকম মনে হবে? মনে হবে না, ঠিক আছে। সো আমি যদি এটাকে রোটেটও করি, স্টিল ওর ওরিয়েন্টেশনে কোনো পরিবর্তন আসতেছে না। এই টাইপের জিনিসের স্পিন হয় হচ্ছে 0। ওকে, এখন ধরো আমার কাছে একটা বোতল আছে, কি আছে, একটা বোতল, ওকে, এরকম একটা বোতল আছে, বুঝছো, এই ধরো একটা বোতল। এখন এই বোতলটার আমি কি করব, ঘুরাবো, ওকে, বোতলটার আমি প্রথমে 90 ডিগ্রি ঘুরাইলাম, কি করলাম, 90 ডিগ্রি ঘুরাইলাম, দেখা যাবে বোতলটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ওর ওরিয়েন্টেশন কি সেম আছে? না। আরো 90 ডিগ্রি ঘুরাইলাম, এরকম হয়ে যাবে, ওরিয়েন্টেশন কি সেম আছে? না। ব্যাপারটা বুঝো, ধরো আমি যদি এটাকে 90 ডিগ্রি ঘুরাই, দেখতে কেমন হবে, দেখতে হবে হচ্ছে এই, ওকে, ওরিয়েন্টেশন কি সেম আছে? না, আমি দেখলেই বুঝতে পারবো কিছু একটা পরিবর্তন আসছে। যদি আরো 90 ডিগ্রি ঘুরাই, তখন দেখতে কেমন হবে, তখন দেখতে হবে হচ্ছে এই, ওরিয়েন্টেশন সেম আছে? নাই। আরো 90 ডিগ্রি ঘুরাই, দেখতে কিরকম হবে, এই, ওরিয়েন্টেশন সেম আছে? নাই। আরো 90 ডিগ্রি ঘুরাই, তখন হচ্ছে ও আবার আগের শেপে ফিরে আসবে। তার মানে ওর আগের ওরিয়েন্টেশনে ফেরানোর জন্য ওকে 360 ডিগ্রি ঘুরানো লাগতেছে। তার মানে বোতলও ঘুরতেছে 360 ডিগ্রি, এবং আমার পুরো স্পেসটাও ঘুরতেছে 360 ডিগ্রি। ধরো এই বোতলটা এইখানেই আছে, এটার মধ্যে বোতলটা আছে, ঠিক আছে, আমি এই স্পেসটা, এটা হচ্ছে আমার স্পেস, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে বোতলে, ধরো যেটা, এটা হচ্ছে বোতল, ওকে। ধরো আমি বোতলও 90 ডিগ্রি ঘুরাইছি, স্পেসও 90 ডিগ্রি ঘুরাইছি, ওরিয়েন্টেশন চেঞ্জ। বোতল 180 ডিগ্রি, স্পেসও 180 ডিগ্রি, ওরিয়েন্টেশন চেঞ্জ। আবার আরো 90 ডিগ্রি ঘুরাইছি, বোতল 270, স্পেসও 270, ওরিয়েন্টেশন কিন্তু এখনো আগেরটা হয় নাই। যখন আরো 90 ডিগ্রি ঘুরাবো, 360 ডিগ্রি ঘুরাবো, তখন হচ্ছে বোতল আগের ওরিয়েন্টেশনে ফিরে আসবে। তার মানে বোতলকে আগের ওরিয়েন্টেশনে ফেরানোর জন্য আমার বোতলকে ঘোরানো লাগছে 360 ডিগ্রি, স্পেসকেও ঘোরানো লাগছে কত, 360 ডিগ্রি। আমার বোতল আগের ওরিয়েন্টেশনে আসছে 360 ডিগ্রি ঘোরানোর পর, স্পেসও আগের ওরিয়েন্টেশনে আসছে 360 ডিগ্রি ঘোরানোর পর। এই টাইপের অবজেক্টের স্পিন হয় হচ্ছে 1। স্পিন হয় কত? স্পিন হয় হচ্ছে 1, ওকে, স্পিন 1। এখন ধরো আমার কাছে একটা প্লেইং কার্ড আছে, তোমরা যারা কার্ড খেলছো কখনো, খেলতে বলতেছি না, যারা খেলছো কখনো বা যদি নাও খেলে থাকো, ধরো তোমার কাছে এরকম একটা কাগজ আছে, কি আছে, এরকম একটা কাগজ, ওকে। ধরো এই কাগজটাই, এই কাগজে ডট আছে 2টা, কয়টা ডট? 2টা। এখানে একটা ডট এবং ঠিক তার নিচে এখানে একটা ডট, ওকে। এই কাগজটাকে আমি ধরো ঘুরান শুরু করলাম, কি করলাম, ঘুরান শুরু করলাম। ধরো এইটাই সেই কাগজ, ওর এখানে একটা ডট আছে, ধরো কেমনে দেখাই, দাঁড়াও এবার আবার কাটি, এই বরাবর কাইটাই তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো এখানে একটা ডট আছে এবং এখানে আর একটা ডট আছে, ওকে, এই হচ্ছে 2টা ডট, এরকম, এখানে একটা ডট, এখানে একটা ডট, ওকে। আমি কাগজটাকে এভাবে 90 ডিগ্রি ঘুরাইলাম, কাগজের ওরিয়েন্টেশন চেঞ্জ, আরো ঘুরাইলাম, আবার চেঞ্জ, আবার ঘুরাইলাম, আবার চেঞ্জ। যখন 360 ডিগ্রি ঘুরাবো, তখন হচ্ছে কাগজ আগের পজিশনে আসবে। সো এই কাগজটা হচ্ছে আমাদের স্পেস। স্পেসকে যদি আমি আগের পজিশনে আনতে চাই, আমার 360 ডিগ্রি ঘুরান লাগতেছে, ওকে। বাট এই ডটকে আগের পজিশনে আনার জন্য কি 360 ডিগ্রি ঘুরান লাগবে? না, এইবার কিন্তু লাগবে না। খেয়াল করে দেখো, এই যে আমাদের ডট এখানে আছে, এখানে আছে, আমি 90 ডিগ্রি ঘুরাইলাম, ওরিয়েন্টেশন চেঞ্জ, আরো 90 ডিগ্রি ঘুরাইলাম, দেখো সেম হয়ে গেছে কিন্তু,
তুমি কি পার্থক্য করতে পারবা আমার ডট দুইটা অসমান হয়েছে তার জন্য পার্থক্য করতে পারতেছো? যদি দুইটা ডট সমান হইতো এবং এই জিনিসটাকে যদি আমি 180 ডিগ্রি ঘুরাইতাম তোমার কাছে দেখতে সেম লাগতো না? সেম লাগতো। তার মানে ডট আগের ওরিয়েন্টেশনে ফিরে আসতেছে কত ডিগ্রি ঘোরার পর? 180 ডিগ্রি ঘোরার পর। কিন্তু আমার স্পেস আগের ওরিয়েন্টেশনে ফিরে আসতেছে সবসময় 360 ডিগ্রি ঘোরার পরে। এই টাইপের অবজেক্টের স্পিন হচ্ছে 2। স্পিন কত? স্পিন হচ্ছে 2। তাহলে স্পিন জিনিসটা আইডেন্টিফাই করবো কেমনে? খুবই সহজ। উপরে হচ্ছে স্পেস আগের অবস্থায় ব্যাক করতেছে বা আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে কত ডিগ্রি ঘোরানোর পর, এবং আমি যার স্পিন বের করতেছি সে আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে কত ডিগ্রি ঘোরার পর। যেমন এখানে স্পেস আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে কত ডিগ্রি ঘোরার পর? 360 ডিগ্রি ঘোরার পর। ঠিক আছে, এই ডটগুলো আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে কত ডিগ্রি ঘোরার পর? 180 ডিগ্রি ঘোরার পর। এর জন্য স্পিন হচ্ছে 2। ঠিক আছে, এর জন্য স্পিন কত? এটার স্পিন হচ্ছে 2। এটার কথা চিন্তা করো, এখানে স্পেস আগের ওরিয়েন্টেশনে ব্যাক করবে 360 ডিগ্রি ঘোরার পর, বোতলও আগের ওরিয়েন্টেশনে ব্যাক করবে 360 ডিগ্রি ঘোরার পর, তার মানে ওর স্পিন হচ্ছে 1। এখন ইলেকট্রনের কথা চিন্তা করো, ইলেকট্রনের স্পিন কত? ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ। ঠিক আছে, এই ধরো একটা ইলেকট্রনের স্পিন কত? স্পিন হচ্ছে হাফ। এইটার মানে কি? মানে হচ্ছে স্পেস আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে 360 ডিগ্রি ঘোরার পর, বাট ইলেকট্রন আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে 720 ডিগ্রি ঘোরার পর। বুঝতেছো? তুমি স্পেসকে পুরোপুরি 2বার ঘুরাইলে তারপর হচ্ছে ইলেকট্রন আগের ওরিয়েন্টেশনে ব্যাক করবে। এইটাকে আমরা বলি হচ্ছে স্পিন। ঠিক আছে, তাহলে ইলেকট্রনের স্পিন হাফ মানে কি? হাফ মানে হচ্ছে স্পেস তো আমার আগের ওরিয়েন্টেশনে ব্যাক করছে 360 ডিগ্রি ঘোরার পর, বাট ইলেকট্রন আগের ওরিয়েন্টেশনে ব্যাক করবে 720 ডিগ্রি ঘোরার পর। কত? 720 ডিগ্রি ঘোরার পর। এখান থেকে আসছে হচ্ছে ইলেকট্রনের স্পিন হাফ। বুঝতে পারছেন? সো ইলেকট্রনের স্পিন হাফের এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন বা মানে কি বলে ছোট মোটো ব্যাখ্যা আর কি। ঠিক আছে, এগুলো আরো অনেক এক্সপ্লেনেশন টেশন আছে এবং বিভিন্ন রকমের থিওরি আছে, এবং প্রত্যেকটা জিনিস যে একদম কনফার্ম তাও না, এগুলো সব অ্যাজাম্পশন বলতে পারো, সব না বাট অনেক ক্ষেত্রেই হচ্ছে অ্যাজাম্পশন আছে এখানে। ওকে, সো এটা হচ্ছে একটা মোটামুটি প্রপার এক্সপ্লেনেশন বলতে পারেন আর কি আপনি স্পিনে। ওকে, যেখানে হচ্ছে আমরা দেখতেছি আমাদের স্পেসটা কতটুকু ঘোরানোর পর আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে, এবং যার স্পিন আমরা বের করতেছি তাকে কতটুকু ঘোরানোর পর আগের ওরিয়েন্টেশনে ব্যাক করতেছে। সো ইলেকট্রনের ক্ষেত্রে দেখা যায় স্পেসকে যতটুকু ঘুরাইলে আগের ওরিয়েন্টেশনে ব্যাক করে, ইলেকট্রনকে ঘোরানো লাগে তার ডাবল। এর জন্য হচ্ছে স্পিনটা হয়ে যায় হাফ। ওকে, যেমন তুমি যদি ফোটনের কথা চিন্তা করো, ফোটনের স্পিন কত বলো তো? ফোটনের স্পিন কিন্তু 1। ঠিক আছে, ফোটন যেটা আছে আলোর কণা, ফোটনের স্পিন কত? স্পিন হচ্ছে 1। তার মানে ফোটনকে যদি একটা 360 ডিগ্রির কমপ্লিট রোটেশন দেওয়া হয়, ও আবার আগের ওরিয়েন্টেশনে ব্যাক করবে। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাইয়া ফোটনের স্পিন 1, এটা আপনি কেমনে বুঝলেন? দেখো, যেখানে স্পিন 1, ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করি ভেক্টর ফিল্ডের থ্রুতে। ওকে, আর ধরো যেখানে হচ্ছে স্পিন 2 চলে আসে সেগুলোকে রিপ্রেজেন্ট করা লাগে হচ্ছে টেনসরের থ্রুতে। যেমন এটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করতে যাও স্পিন 2 কে, দেন তোমার এটা এখানে হচ্ছে টেনসর লাগবে, টেনসর দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করা লাগবে। ওকে, আর যেটা হচ্ছে স্পিন 1 সেটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও তখন হচ্ছে তুমি ভেক্টর ফিল্ড দিয়ে করতে পারবা। যেমন ফোটনকে আমরা রিপ্রেজেন্ট করি কেমনে? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কি? ভেক্টর ফিল্ড, তাই না? যাই হোক, এগুলো হচ্ছে একটু কমপ্লেক্স আলোচনা, এগুলোতে আমাদের যাওয়ার দরকার নাই। আপাতত জাস্ট এটা বোঝা দরকার যে স্পিন যেটা আছে এটা কিন্তু এমন না যে একটা ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন যে নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে এমন কিন্তু না, এরকম ভাবা যাবে না। ইলেকট্রন নিজ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে না, ইলেকট্রনের মধ্যে এরকম একটা প্রপার্টি আছেই স্পিন নামে। ওকে, এবং স্পিন জিনিসটা কি রিপ্রেজেন্ট করে? রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের একটা স্পেসকে আগের অবস্থায় ব্যাক করানোর জন্য কতটুকু ঘোরানো লাগতেছে ডিভাইডেড বাই যার স্পিন বের করতেছি তাকে আগের ওরিয়েন্টেশনে ব্যাক করানোর জন্য কতটুকু ঘোরানো লাগতেছে। এই যে রেশিওটা, এইটা হচ্ছে মেইনলি স্পিন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। সো ইলেকট্রনের দুই রকম স্পিন হইতে পারে, ইলেকট্রনের স্পিন হাফ, বাট এটা আবার দুই রকম হইতে পারে, একটা হচ্ছে আপ স্পিন, একটা হচ্ছে ডাউন স্পিন। এটা আসছে এক্সপেরিমেন্টটা থেকে। সো যেই ইলেকট্রনগুলো উপরের দিকে যাচ্ছে সেগুলোকে আমরা বলছি আপ স্পিন, যেগুলো নিচের দিকে যাচ্ছে সেগুলোকে আমরা বলছি কি ডাউন স্পিন ওলা ইলেকট্রন। ঠিক আছে, আবার এমনও হইতে পারে এই দিকের গুলো হচ্ছে ডাউন হইতে পারে, এই দিকের গুলো হচ্ছে আপ হইতে পারে, ডিপেন্ডস অন দ্য পোল। তোমার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে তার উপর হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে, বাট এটা মাথায় রাখা লাগবে, আপ স্পিনের ইলেকট্রনগুলো সবসময় একদিকে যাবে, ডাউন স্পিনের ইলেকট্রনগুলো হচ্ছে আরেক দিকে যাবে। ওকে, ক্লিয়ার? একদম সহজ না, বাট কিছুটা আইডিয়া আমাদের এখানে নিয়ে রাখা লাগবে স্পিন সম্পর্কে। তাহলে আবারও বলতেছি, এখানে কিন্তু এমন না যে ইলেকট্রন নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, এরকম কিন্তু মোটেও ভাবা যাবে না। এটা ইলেকট্রনের একটা ইনহেরেন্ট প্রপার্টি, প্রত্যেকটা ইলেকট্রনের মধ্যেই আছে, এবং ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ। আপ হইতে পারে, ডাউন হইতে পারে, আপ হইলে পজিটিভ হাফ, আর যদি ডাউন হয় সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হাফ। ক্লিয়ার? ওকে,
এখন ভাইয়া এই যে ইলেকট্রনের স্পিন আছে তার জন্য কি আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো? অবশ্যই তার জন্য আমরা একটা ম্যাগনেটিক মোমেন্ট পাবো। সেই ম্যাগনেটিক মোমেন্টের মান কত হবে? দেখো একটু আগে আমরা ম্যাগনেটিক মোমেন্ট বের করে আসছি, সেটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের ঘূর্ণনের জন্য। এটা কিন্তু ইলেকট্রনের স্পিন প্রপার্টি না, এটা কিন্তু ইলেকট্রনের স্পিন না। এই যে সে কক্ষপথের চারপাশে ঘুরতেছে এটা কিন্তু ইলেকট্রনের স্পিন না, স্পিন আলাদা। ওকে, এটার জন্য আমরা ম্যাগনেটিক মোমেন্ট কত পাইছিলাম? -E ডিভাইডেড বাই 2m মাল্টিপ্লাইড বাই l, তাই না? এবং আমরা যখন ওর স্পিন প্রপার্টির জন্য ম্যাগনেটিক মোমেন্টটা বের করব, ধরো এটাকে আমি m প্রাইম দিয়ে প্রকাশ করতেছি, সেইটা আসবে হচ্ছে -E/m মাল্টিপ্লাইড বাই s ভেক্টর। ঠিক আছে, এখানে এসটা কি? এখানে এসটাও ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ঠিক আছে, এটাও কি? এটাও হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ। বাট আগেরটার এটা সেম না। আগের কৌণিক ভরবেগটা কি ছিল? সেটা হচ্ছে কক্ষপথের চারপাশে ঘূর্ণনের জন্য কৌণিক ভরবেগ। এখানকার কৌণিক ভরবেগটা কি? এটা হচ্ছে স্পিন প্রপার্টির জন্য কৌণিক ভরবেগ। এটার মান আমরা ডিরেক্টলি মেজার করতে পারবো না। এই মান যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে খুব ভালো, আদারওয়াইজ এই প্রশ্ন আসবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কার জন্য? স্পিন প্রপার্টির জন্য কৌণিক ভরবেগ। কার জন্য বলতো? এটা হচ্ছে স্পিন প্রপার্টির জন্য। কিসের জন্য? স্পিন প্রপার্টি। ওকে, একদম সহজ। তাইলে ইলেকট্রনের মধ্যে কয় রকমের স্পিন না কয় রকমের ম্যাগনেটিক মোমেন্ট আছে? দুই রকমের। একটা হচ্ছে কক্ষপথে ঘোরার জন্য, আর একটা হচ্ছে ওর স্পিন প্রপার্টির জন্য। তাহলে বলেন ইলেকট্রনের টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হবে হচ্ছে m প্লাস m বার। এটা কার জন্য? এটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘোরার জন্য। এটা কার জন্য? এটা হচ্ছে স্প্রিং প্রপার্টির জন্য, স্পিন প্রপার্টির জন্য। তাহলে আসেন, এটা হচ্ছে -E ডিভাইডেড বাই 2m মাল্টিপ্লাইড বাই l ভেক্টর। এটা হচ্ছে কক্ষপথে ঘূর্ণনের জন্য কৌণিক ভরবেগ, প্লাস -E বাই m মাল্টিপ্লাইড বাই s ভেক্টর। এখানে এসটা কি? এটাও কৌণিক ভরবেগ, বাট কক্ষপথে ঘূর্ণনের জন্য না, স্পিন প্রপার্টির জন্য। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা E বাই m টাকে কমন নিই, -E বাই m যদি কমন নিই, তাহলে ভিতরে আসবে হচ্ছে l ভেক্টর প্লাস, আচ্ছা E বাই 2m কমন নিই, তাহলে l ভেক্টর প্লাস 2s ভেক্টর। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রনের টোটাল ম্যাগনেটিক মোমেন্ট বের করার ফর্মুলা। বুঝতে পেরেছো? সহজ। ওকে, এটা একটু মাথায় রাখা লাগবে। এই ফর্মুলা খুব বেশি লাগবে না, আমাদের মেইনলি লাগবে হচ্ছে কক্ষপথেরটা, মেইনলি লাগবে হচ্ছে কক্ষপথেরটা। বাট তোমাদের বইয়ের মধ্যে এটা দিয়ে দিছে, বাট প্রপার ব্যাখ্যাও দেয় নাই। সো সেক্ষেত্রে হালকা একটু আইডিয়া নিয়ে রাখা লাগবে। সো এখানে দুই রকমের ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হইতে পারে। একটা হচ্ছে কক্ষপথে ঘূর্ণনের জন্য, ইলেকট্রনটা যখন কক্ষপথে রোটেট করতেছে তার জন্য। আর একটা হচ্ছে ইলেকট্রনের যে স্পিন প্রপার্টি আছে তার জন্য। এবং স্পিন প্রপার্টির জন্য কোন ম্যাগনেটিক মোমেন্টটা কত হবে? সেটা হবে হচ্ছে -E ডিভাইডেড বাই m মাল্টিপ্লাইড বাই s। এটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। মাইনাসটা কেন আসছে? মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে? মাইনাস ইন্ডিকেট করতেছে ম্যাগনেটিক মোমেন্ট এবং কৌণিক ভরবেগ পরস্পর বিপরীতে কাজ করবে, উইচ ইজ প্রিটি অবভিয়াস, তাই না? ইলেকট্রনের ক্ষেত্রে এটাই হবে। পার্টিকেল যেদিকে যাবে কারেন্ট তো তার উল্টা দিকে যাবে। সো অবশ্যই ম্যাগনেটিক মোমেন্ট এবং কৌণিক ভরবেগ কি হবে? পরস্পরের অপোজিটে কাজ করবে। এর জন্য এখানে মাইনাসটা আসছে। ক্লিয়ার গাইস? সো এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। এখন এখানেও আবার ছোট্ট একটা ব্যাপার আছে, দেখবা আমরা যখন সামনে পড়বো তখন বিভিন্ন রকমের মেটেরিয়ালস নিয়ে আমাদের আলোচনা হবে, স্পেশালি ডায়াচম্বক, দেন হচ্ছে প্যারাচম্বক। ডায়াচম্বক কাকে বলে আমরা সামনে বিস্তারিত পড়বো। ধরো আমি এখানে যদি হালকা একটু বলি, ধরো ডায়াচম্বক কি? ডায়াচম্বক। ওকে, ফাইন। ধরো তোমার কাছে এখানে 10টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 10টা। বা ধরো 8টা ইলেকট্রন আছে, 4 5 6 7 8। ঠিক আছে, এবং প্রত্যেকের স্পিন একজনেরটা আরেকজনের উল্টা, প্রত্যেকের না, মানে ধরো এগুলো পেয়ার পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা, এটা একটা, এটা আরেকটা। ওকে, ওর ধরো আপ স্পিন, ওর ডাউন স্পিন, ওর আপ, ওর ডাউন, ওর আপ, ওর ডাউন, ওর আপ, ওর ডাউন। এরকম হইলে কি হবে বলো তো? যদি এরকম হয় দেখা যাবে এরা পরস্পরের ম্যাগনেটিক মোমেন্টকে ক্যান্সেল করে দিচ্ছে। একটা পদার্থের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি তখনই আসে যখন মেটারিয়ালের মধ্যে বা পদার্থের মধ্যে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকে। যদি কোনো মেটারিয়ালের মধ্যে নিট ম্যাগনেটিক মোমেন্ট না থাকে তখন তার মধ্যে কোনো ম্যাগনেটিক প্রপার্টি আমরা খুঁজে পাই না।
ওকে, সো নেট ম্যাগনেটিক মোমেন্ট যদি থাকে তখন হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি খুঁজে পাওয়া যাবে। এর জন্য ম্যাগনেটিক মোমেন্ট জিনিসটা এত ইম্পর্টেন্ট। এবং আমরা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট ঠিক এই কারণেই পড়তেছি, কারণ যখন আমরা একটা মেটেরিয়াল নিয়ে আলোচনা করতে যাব, সেই মেটেরিয়ালের ভিতরে যখন তুমি যাবা, মৌলিক পরমাণু হিসাবে কি পাবা? ইলেকট্রন পাবা। ইলেকট্রনই তো মুভ করতেছে, অন্য কোনো কিছু তো আর মুভ করতেছে না, তাই না? সো অন্য কেউ তো আর এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরিও করতে পারবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কে? মুভিং চার্জ। যেই চার্জ মুভ করতেছে না সে তো আর ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করতে পারবে না। সো একটা মেটেরিয়ালের মধ্যে একদম ফান্ডামেন্টাল লেভেলে যখন তুমি যাবা, যখন একদম কি বলে মৌলিক কণা লেভেলে, তখন তুমি কি খুঁজে পাবা? মুভিং চার্জ হিসেবে খুঁজে পাবা ইলেকট্রনকে। এর জন্য হচ্ছে ইলেকট্রনের প্রপার্টি অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট যদি তুমি একটা মেটেরিয়ালের বিহেভিয়ার বুঝতে চাও। একটা মেটেরিয়াল তখনই চৌম্বক ধর্ম শো করবে যখন তার মধ্যে একটা নেট চৌম্বক ক্ষেত্র থাকবে। ওকে, কখন আমরা ম্যাগনেটিক প্রপার্টি পাবো? যখন এখানে নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, চৌম্বক ক্ষেত্র বলছি, নেট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। যদি থাকে, এটা যদি আমরা পাই নিট ম্যাগনেটিক মোমেন্ট, তখন আমরা বলবো ওর মধ্যে কি আছে? ম্যাগনেটিক প্রপার্টি আছে বা চৌম্বক ধর্ম আছে। আর যদি এমন হয় যে না, আমার এই মেটেরিয়াল তার মধ্যে নিট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে 0, তার মানে কি? তার মানে হচ্ছে এই মেটেরিয়ালের ভিতরে ভাই আর কোনো চৌম্বক ধর্ম নাই, ঠিক আছে? কোনো চৌম্বক ধর্ম নেই। বুঝতে পেরেছেন? খুবই সহজ। ওকে, মনে থাকবে। সো দেখা যায় ডায়াচুম্বক যে পদার্থগুলো তাদের মধ্যে হচ্ছে নিট ম্যাগনেটিক মোমেন্টটা হয়ে যায় শূন্য বা অলমোস্ট শূন্য হয়ে যায়, ঠিক আছে? তারপর দেখবা যে প্যারাচুম্বক নিয়ে আমরা একটু পড়াশোনা করব। প্যারাচুম্বক যে পদার্থগুলো, এগুলো আমরা ডিটেলসে পড়বো, সমস্যা নাই। প্যারাচুম্বক যে মেটেরিয়ালগুলো আছে তাদের মধ্যে একটা নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকে। এর জন্য যখন ওদেরকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়, তখন সেখান থেকে ওরা একটা ছোট্ট চুম্বকের মতো বিহেভ করে সেই জায়গাগুলোতে। কারণ ধরো তোমার কাছে একটা ম্যাগনেটিক মোমেন্ট আছে, ম্যাগনেটিক মোমেন্ট একটা সার্টেন ডিরেকশন আছে, যখন তুমি ওকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে নিয়ে যাবা, তখন এই ম্যাগনেটিক মোমেন্টগুলো সুন্দর মতো অরিয়েন্টেড হয়ে যাবে এবং একটা বড় সড়ো নেট ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে। এবং এটা পাওয়া যায় হচ্ছে প্যারাচুম্বকের মধ্যে। অলসো আমরা যখন ফেরোচুম্বক পড়বো, ফেরোচুম্বকে হচ্ছে এগুলো আরো বেশি আকারে দেখা যায় বা আরো ভালো মতো দেখা যায়। ডায়াতে হচ্ছে প্রায় দেখা যায় না বললেই চলে, ঠিক আছে? সো এখানে হচ্ছে নিট ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওকে, সো দেখা যায় ওর ম্যাগনেটিক প্রপার্টি আছে বা ও ম্যাগনেটিক প্রপার্টি শো করে, বাট ও ওইভাবে শো করে না, করলে হচ্ছে উল্টা দিকে শো করে। দেখবো আমরা এগুলো ডিটেলসে দেখবো, আপাতত জাস্ট হালকা একটু ধারণা নিয়ে রাখতেছি। সো মানে এখানে বলার যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে, মানে তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ভাই ইলেকট্রনের স্পিন নিয়ে বা ইলেকট্রনের চৌম্বক ক্ষেত্র নিয়ে বা ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্ট নিয়ে আমরা কেন এত পড়াশোনা করলাম? কারণ এরপর যখন থিওরিটিক্যাল আলোচনা আসবে, আমি আগেই বলে রাখছি, যখন থিওরিটিক্যাল আলোচনা আসবে, যখন আমরা মেটেরিয়ালের প্রপার্টি নিয়ে আলোচনা করতে যাব, তখন কিন্তু এগুলাই লাগবে। মেটেরিয়ালের ভিতরে খুঁজতে গেলে আমরা সেই ইলেকট্রনই খুঁজে পাবো। সেই ইলেকট্রনের ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা তোমার জানা থাকা লাগবে। ম্যাগনেটিক মোমেন্টটা কি মিন করতো ইলেকট্রনের জন্য সেটা তোমার জানা থাকা লাগবে, কারণ এটা বুঝলে তুমি মেটেরিয়ালের ভিতরের ব্যাপারগুলোও বুঝবা এবং কোন মেটেরিয়াল চৌম্বক ধর্ম শো করবে, কোনটা শো করবে না, সেটাও তুমি বুঝে যাবা। ক্লিয়ার গাইস? ওকে, তাহলে বোরিং থিওরি আপাতত একটু কমপ্লিট। এবার হচ্ছে একটু ইন্টারেস্টিং থিওরিতে যাব, ঠিক আছে ভাই? আবার থিওরি, হ্যাঁ এইটাই মোটামুটি মনে করো আজকের লাস্ট থিওরি, তারপর হচ্ছে আমরা আজকে ম্যাথ করব। ওকে, সেটা কি? বিদ্যুৎবাহী কুণ্ডলিতে টর্ক। ও মাই গড ভাইয়া, আমরা মোটামুটি ম্যাগনেটিক মোমেন্ট শেষ করে দিছি, এবার হচ্ছে আমরা একটু টর্ক নিয়ে পড়াশোনা করব। দেখো আমরা এর আগেও হালকা একটু টর্ক নিয়ে পড়াশোনা করছিলাম। কোথায় পড়াশোনা করছিলাম তোমাদের কি মনে পড়ে কিনা? দেখো মনে করাই দিই তোমাদেরকে। দেখো ধরো এই এটা কেন আঁকলাম? এটা না, 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 এইটা না, এইটা না, এইটা, এইটা। ধরো এরকম একটা কুণ্ডলী আছে, ঠিক আছে? কি আছে? এরকম একটা কুণ্ডলী তোমাকে দিয়ে দিছে এবং বলছে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এই বরাবর আই, এই বরাবরও আই। ও ভালো কথা, শুনলাম না তো, তোমরা কি বুঝছো কিনা একটু বলো না আমাকে। এই সবাই আগের জিনিসগুলো বুঝছো কিনা? কার কি কি প্রশ্ন আছে বলো তো আমাকে, আমি একদমই শুনতে খেয়াল নাই, দুঃখিত গাইস। আমাকে একটু বলো বলো বলো, কার কি কি সমস্যা হয়েছে বা কে কি কি বুঝতে পারেন নাই, বলেন বলেন। যেটা যেটা বুঝতে পারেন নাই জিজ্ঞাসা করেন, আর বুঝে থাকলে আমাকে একটু জানাই দেন যে জি ভাইয়া বুঝছি, তাইলে হচ্ছে আমরা সামনে আগাবো, ঠিক আছে? আমি ছবি রাখতে থাকি, আমাকে একটু কমেন্টে জানাই দাও তোমরা বুঝছো কিনা, ঠিক আছে? কারো কি কোনো কনফিউশন আছে কিনা এতক্ষণ ধরে যা পড়াইছি? আমি জানি স্পিন নিয়ে অনেকের মধ্যে কনফিউশনটা ক্রিয়েট হইতে পারে, কারণ চাইলেও এখানে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। ওকে, বাট যতটুকু বলছি ততটুকু আইডিয়া যদি তোমার থাকে, মোটামুটি হচ্ছে কিছুটা আইডিয়া তোমার চলে আসবে স্পিন সম্পর্কে।
ওকে, যে স্পিন জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করে, এমন না যে ইলেকট্রন সত্যি সত্যি ঘুরতেছে, ইলেকট্রন সত্যি সত্যি কি পৃথিবীর মতো ঘুরে নাকি, না এরকম না, এটা একটা ইনহেরেন্ট প্রপার্টি। ঠিক আছে, তো দেখেন আপনারা কে কি কি বুঝছেন না বুঝছেন আমাকে একটু জানান, যদি বুঝতে কোনো সমস্যা হয় বলেও আবার বুঝাই দিচ্ছি। ওকে, তার আগে আমি ছবিটা একটু এঁকে নিই। ওকে ভাইয়া আঁকেন আপনি, আমরা সমস্যা জানাইতে থাকি, ঠিক আছে জানাও, সমস্যা তো নাই। ওকে চলো বলো দেখি কি অবস্থা গাইস, কারো কোনো কনফিউশন? দাদা বৃষ্টিতে একা ভিজলেন নাকি সাথে কেউ ছিল? একাই ভিজছি রে ভাই। দাদা আগের ক্লাস করি না, এটা করবো না, না 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 আগের ক্লাস করে আসো। আগের ক্লাস না করলে এটা বুঝবা না, আগের ক্লাসে ম্যাগনেটিক মুভমেন্ট পড়াইছি না, ওইটা না পড়ে আসলে এটা কিছুই বুঝবা না। ঠিক আছে, ওকে। থার্সডে বায়োলজি এক্সাম, কিভাবে পড়বো? এই বেটা আমি কি বায়োলজি পড়াই নাকি? পড়াই বাট সাজেশন দিই না, ঠিক আছে? বায়োলজি সাজেশন পরে দিব, আজকে বায়োলজি সাজেশন দিব না। ওকে চলো, আশা করি সব বুঝতে পারছেন, কারো কোনো কনফিউশন হলে ডু লেট মি নো। ওকে, সো দেখো এখানে আমাদের কাছে হচ্ছে একটা বিদ্যুৎবাহী কুণ্ডলী আছে, ধরো একটা আয়তাকার শেপের কুণ্ডলী, অন্য যে কোনো শেপেরও হইতে পারে, এবং আমরা এটাকে রাখছি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। ভাই ম্যাগনেটিক ফিল্ড কোথায়? এই যে ক্রস 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 দেওয়া আছে, এগুলো কি বলতো? এগুলাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ক্রস দিয়ে আমরা কি বোঝাচ্ছি? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ওকে গাইস, একদম সহজ। আচ্ছা, তাহলে যদি এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা কুণ্ডলীটাকে রাখি, বলো তো এই চৌম্বক ক্ষেত্র কুণ্ডলীর প্রত্যেকটা তারের উপর একটা বল প্রয়োগ করবে না? অবশ্যই বল প্রয়োগ করবে। একটা বিদ্যুৎবাহী তারের উপর চৌম্বক ক্ষেত্র কতটুকু বল প্রয়োগ করে? ILB sin থিটা, মনে আছে? একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি তুমি একটা তড়িৎবাহী তার রেখে দাও, তার উপর প্রযুক্ত বল কত হয়? ILB sin থিটা। ডিরেকশন কেমনে বের করে? খুবই সহজ, কারেন্ট যেদিকে যাচ্ছে সেই দিক বরাবর বুড়া আঙ্গুল, চৌম্বক ক্ষেত্র বরাবর হচ্ছে 4টা আঙ্গুল, আর এই যে হাতের তালু সেটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। ঠিক আছে, তাহলে আসেন আমরা একটু দেখবো 4টা তারের উপর কার কার উপর কি কি বল কাজ করতেছে। প্রথমে আসো এই তারটা, এই তারের উপর কতখানি বল কাজ করবে? দেখো আমার আই ভেক্টর কোন দিকে, আই ভেক্টর না সরি, কারেন্ট কোন দিকে? কারেন্ট হচ্ছে উপরের দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তাহলে কারেন্ট হচ্ছে উপরের দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, হাতের তালু বাম দিকে। তার মানে এই তারের উপর ফোর্স কোন দিক কাজ করবে? বাম দিক বরাবর। ওকে, ফোর্স কোন দিকে ভাইয়া? এই যে এই দিক বরাবর হচ্ছে এই তারের উপর ফোর্স F1। ওকে, F1 এর মান কত হবে? এই F1 এর মান হবে ভাইয়া I ইন্টু এটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে A, চৌম্বক ক্ষেত্রের মান কত? B, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ভাই কেমনে বুঝলেন? দেখো এখানে আমার এল ভেক্টর যেটা ILB sin থিটা, এল ভেক্টরটা কি? কারেন্ট যেদিকে যায় সেই দিক বরাবর হচ্ছে এল ভেক্টর। তাহলে আমার এল ভেক্টরটা হচ্ছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, মধ্যবর্তী কোণ কত? একটা হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, আর একটা হচ্ছে এই দিকে কারেন্ট যাচ্ছে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সো এর জন্য হচ্ছে sin 90। সো আলটিমেটলি আমরা প্রথম ফোর্সটা পাবো IAB। ওকে, এই ফোর্সটা কে দিচ্ছে? চৌম্বক ক্ষেত্র দিচ্ছে। কার উপর দিচ্ছে? এই প্রথম তারটার উপর দিচ্ছে, কুণ্ডলীর যে প্রথম তারটা তার উপর। ওকে, ভাই সেকেন্ড তারের উপর প্রযুক্ত বল কত হবে? সেকেন্ড তারের উপর প্রযুক্ত বল হবে হচ্ছে IBB sin থিটা। এটার দৈর্ঘ্য কত? B। ওকে, কারেন্ট হচ্ছে I, চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে B, থিটা কত? থিটা তো 90 ডিগ্রি। ভাই কেমনে বুঝলেন থিটা 90? দেখো এখানে দৈর্ঘ্য ভেক্টরটা কোন দিক বরাবর কাজ করছে? এই যে এই দিক বরাবর। চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, তো আমার সেকেন্ড তারের উপর প্রযুক্ত বল F2 হবে হচ্ছে IBB sin 90। ঠিক আছে, sin 90 এর ভ্যালু 1, সো আলটিমেটলি আমাদের চলে আসবে IBB। ডিরেকশন কোন দিকে হবে? দেখেন কারেন্ট যে দিক গেছে সেই দিক বরাবর বুড়া আঙ্গুল, 4টা আঙ্গুল তল বরাবর ভিতরের দিকে, তাহলে ফোর্স হচ্ছে এই যে উপরের দিকে। আরেকবার, কারেন্ট যে দিক গেছে সেই দিকে বুড়া আঙ্গুল, 4টা আঙ্গুল তল বরাবর ভিতরের দিকে, ফোর্স হচ্ছে এই হাতের তালু বরাবর উপরের দিকে। তার মানে ওই তারটার উপর ফোর্স কাজ করবে কোন দিকে? ফোর্স কাজ করবে ভাইয়া এই দিকে, F2। আহা, F2। ঠিক আছে, একদম সহজ, ক্লিয়ার? ভাই 3 নাম্বার তারের উপর ফোর্স কত হবে? 3 নাম্বার তারের উপর ফোর্স হচ্ছে F3। সেই F3 এর মান কত হবে? F3 এর মান সেম IAB sin 90, দ্যাট মিন্স IAB। ওকে, ভাই কেন এরকম হইলো? দেখো এই বরাবর কারেন্ট হচ্ছে I, দৈর্ঘ্য হচ্ছে A, যেটার সমান দৈর্ঘ্য হচ্ছে A,
তারের দৈর্ঘ্য এ, মানে এল এর মান হচ্ছে এ আর চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি। মধ্যবর্তী কোণ কত? দেখো এল ভেক্টর হচ্ছে এই দিকে, কারেন্ট যেদিকে যাবে সেই দিকে এল ভেক্টর, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, তার মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওকে, ডিরেকশন কোন দিকে হবে চিন্তা করে দেখেন, কারেন্ট আসছে এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তার মানে ফোর্স হাতের তালু বরাবর ডান দিকে, আবার কারেন্ট আসছে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তাহলে ফোর্স ডান দিকে। ক্লিয়ার গাইস? তাহলে চলো ফোর্স হবে কোন দিকে? ফোর্স হবে ভাইয়া টা 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 ডান দিকে, F3। ওকে, এবার হচ্ছে লাস্টের আরও একটা তার বাকি আছে, 4 নম্বর তার। 4 নম্বর তারের উপর ফোর্স কত হবে ভাইয়া? সহজ, I4 ইজ ইকুয়ালস টু আই বিবি, ছি ভাইয়া বিবি না, আই বিবি। ওকে, আই বিবি। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর তারের উপর প্রযুক্ত বল। প্রশ্ন হচ্ছে এই বলটা কোন দিকে ভাইয়া? আবার আগের মতো, কারেন্ট কোন দিকে? এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ফোর্স তালু বরাবর নিচের দিকে। আবার কারেন্ট এই দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, ফোর্স তালু বরাবর নিচের দিকে। তবে 4 নম্বর যে ফোর্সটা F4 সেটা হবে হচ্ছে এই দিকে। এবার বলো, এই যে কুণ্ডলীটা তার উপর নিট ফোর্স কত হবে? এটা তোমার আগেই পারার কথা ছিল। নিট ফোর্স হবে হচ্ছে 0 ভাই। তুমি যদি একটা বিদ্যুৎবাহী কুণ্ডলীকে একটা কনস্ট্যান্ট মানের চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখো, তার উপর তো নিট ফোর্স আজীবনই 0 হবে। এটা তোমাদের আগেই পড়ায় আসছিলাম। সো যারা এতক্ষণ ধরে এক্সপ্লেনেশনটা দেখলা, যারা এক্সপ্লেনেশন দেখার পর বুঝলা, তাদেরকে আমি আর কি বলবো বলো? তোমাদের এটা আমি আগেও পড়াইছি ভাই। একটা কনস্ট্যান্ট চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বিদ্যুৎবাহী কুণ্ডলীকে তুমি যদি রাখো, তার উপর নিট ফোর্স সবসময় 0 আসবে। টর্কের মান ডিফারেন্ট হইতে পারে, বাট নিট ফোর্স সবসময় 0। ওকে, কেমনে নিট ফোর্স 0 ভাইয়া? এই দিক বরাবর F1, এই দিক বরাবর F3। দেখো তো F1 আর F3 এর মান সমান না? সমান। তারপর এই দিক বরাবর যদি 20 নিউটন বল হয়, ওই দিক বরাবরও 20 নিউটন, লব্ধি 0। ঠিক আছে, সিমিলারলি উপরে নিচে চিন্তা করো, F2 এর মান আর F4 এর মান সমান না? আইবিবি আইবিবি, তাহলে উপরের দিকে আইবিবি, নিচের দিকে আইবিবি, লব্ধি কত? 0। তার মানে পুরো কুণ্ডলীর উপর নিট ফোর্স কত হবে? নিট ফোর্স হবে হচ্ছে 0। তার মানে এই সিস্টেমটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে। কিসে আছে? ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। দেখো ইকুইলিব্রিয়াম, তার মানে ও রৈখিক সাম্যাবস্থায় আছে। ওকে, কোনো রৈখিক গতি ওর মধ্যে তৈরি হবে না, ওর নিট ফোর্স হচ্ছে 0। বাট প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে ও কি রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, ও রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে। রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, ইকুইলিব্রিয়াম, যেহেতু রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, তার জন্য এখানে তৈরি হওয়া টর্ক বা নিট টর্কও কত হবে? 0 হবে। ঠিক আছে, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম না হয় বুঝলাম, এখানে F1, এখানে F3, এখানে F2, এখানে F4 সবগুলো সমান, পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, কোনো রকম রৈখিক গতি তৈরি হয় নাই। রোটেশনাল ইকুইলিব্রিয়াম কেমনে বের করলেন? এটা বের করার উপায় হচ্ছে লাইন অফ অ্যাকশন তোমার দেখা লাগবে। যদি ফোর্সগুলার মানে অপোজিট এবং ইকুয়াল ফোর্স হইলে তো নিট ফোর্স 0 বুঝলাম, বাট এই ফোর্সগুলার লাইন অফ অ্যাকশন যদি সেম না হয়, তখন সিস্টেম ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে না। মানেটা বুঝাই, ধরো এই ছেঁড়া ফাটা এই কাগজের কথাই চিন্তা করছি, এটা আমাদের কপালের মতো ফুটা, যাই হোক। তো ধরো এই হচ্ছে আমাদের তার, ঠিক আছে, আমাদের কুণ্ডলী। ওকে, কুণ্ডলীর এই বরাবর ফোর্স 10 নিউটন, এই বরাবর ফোর্স 10 নিউটন। দেখো দুইটা লাইন অফ অ্যাকশন সেম, একই লাইন বরাবর কাজ করছে, মানে দুইটা ভেক্টরের ধারক রেখা সেম। ওকে, আমাদের F1 কাজ করছে এই বরাবর, F3 কাজ করছে এই বরাবর। আমি একদম ইকুয়ালি সেম আঁকি নেই, বাট অবশ্যই সেম হবে। এই বরাবর F1, এই বরাবর হচ্ছে F3। সো দুইটা একই লাইন বরাবর কাজ করছে, এই দুইটা ফোর্সের লাইন অফ অ্যাকশন কি? সেম। সিমিলারলি তুমি যদি F2 আর F4 এর কথা চিন্তা করো, একটা কাজ করছে এইভাবে উপরের দিকে আর একটা কাজ করছে এইভাবে নিচের দিকে, লাইন অফ অ্যাকশন সেম। যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হয়, অবশ্যই ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। এবং যদি এই ফোর্সগুলো লাইন অফ অ্যাকশন সেম হয়, তাহলে সাথে সাথে রোটেশনাল ইকুইলিব্রিয়ামও। কি বললাম? যদি ইকুয়াল এবং অপোজিট ফোর্স হয়, তাহলে অবশ্যই ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম এবং নিট ফোর্স 0। এবং একই সাথে যদি এই ফোর্সগুলার লাইন অফ অ্যাকশন সেম হয়, একই লাইন বরাবর কাজ করতেছে, একই লাইন বরাবর কাজ করতেছে, তখন সেটা একই সাথে রোটেশনাল ইকুইলিব্রিয়ামকেও ইন্ডিকেট করে। দ্যাট মিনস সিস্টেমে কোনো টর্ক তৈরি হবে না এবং সিস্টেম রোটেট করবে না। তার মানে এই কেসটাতে সিস্টেম রোটেট করবে না, সিস্টেম রোটেট করবে না বা কোনো টর্ক তৈরি হবে না। ওকে, বুঝতে পেরেছো? তার মানে যদি এইভাবে একদম একটা চৌম্বক ক্ষেত্রের সাথে, মানে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিক কাজ করছে এবং সেই তল বরাবরই আমরা কুণ্ডলীকে রাখছি,
যদি এভাবে রাখা হয় তাহলে কিন্তু কোনো রকম টর্ক তৈরি হবে না। এখন ধরো এই কুণ্ডলিটাকে আমরা না এইভাবে না রেখে হালকা একটু এইভাবে ঘুরাই দিছি, ধরো এভাবে ছিল, হালকা একটু এইভাবে ঘুরাই দিছি। এখন চিন্তা করো, ধরো একটা ফোর্স কাজ করছে এই দিকে, কোন দিকে, এই দিকে, আর একটা ফোর্স কাজ করছে ধরো এই দিকে। ধরো আমি এটাকে এই দিক বরাবর বল দিলাম বা এই দিক বরাবর টান দিলাম, এবং ওই হাত দিয়ে হচ্ছে এই দিক বরাবর টান দিলাম, কি হবে বলো তো? যদি টান দিই দেখা যাবে ঘুরে গেছে, কি হবে? ঘুরে গেছে। ওকে, দিয়ে দেখো যদি লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট হয়, ধরো একটা ফোর্স কাজ করছে এই লাইন বরাবর, আর একটা ফোর্স কাজ করছে ওই লাইন বরাবর, ঠিক আছে, ইকুয়াল ফোর্স, ধরো এই বরাবর 10 নিউটন, ওই বরাবর 10 নিউটন, ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, বাট লাইন অফ অ্যাকশন সেম না। যদি এরকম হয় তখনই টর্কটা তৈরি হবে। দেখেন যাদের এখনো টর্কের কনসেপ্ট নিয়ে ঝামেলা আছে, এগুলো নিউটন মেকানিক্সে ভালো মতো পড়ে আসার কথা ছিল আপনাদের, বাট আমি স্টিল একবার একটু বলে দিই। ধরো এখনো যাদের কনফিউশন আছে, এই ঠিক আছে, এখানে আমি কি করছি, ধরো 10 নিউটন বল দিছি, ঠিক আছে, এখানেও 10 নিউটন বল দিছি, ওকে, এখানে নিট ফোর্স 0 এবং নিট টর্কও 0। কেন? ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, লাইন অফ অ্যাকশন সেম। ইকুয়াল ফোর্স আর অপোজিট ডিরেকশনের জন্য নিট ফোর্স 0 হবে, যেহেতু লাইন অফ অ্যাকশনও সেম, নিট টর্কও 0 হবে। তার মানে এই সিস্টেম ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে এবং একই সাথে রোটেশনাল ইকুইলিব্রিয়ামেও আছে। যদি সিস্টেমটা এরকম হইতো, ধরো এই, ঠিক আছে, ওর উপর এই বরাবর ফোর্স হচ্ছে 10 নিউটন, এই বরাবর ফোর্সও হচ্ছে 10 নিউটন, এই বরাবর ফোর্স হচ্ছে 10 নিউটন, এবং সিমিলারলি এই বরাবর ফোর্সও হচ্ছে 10 নিউটন। এখানে কি হইতো ভাই? এখানেও সেম, এখানেও নিট ফোর্স 0, নিট টর্ক 0। নিট ফোর্স কত? 0, এবং নিট টর্ক কত? 0। কেন? ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, নিট ফোর্স 0। ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, নিট ফোর্স 0। লাইন অফ অ্যাকশন কি সেম? সেম। লাইন অফ অ্যাকশন কি সেম? সেম। তার মানে নিট টর্কও 0। তার মানে এইটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম এবং একই সাথে রোটেশনাল ইকুইলিব্রিয়াম। বাট যদি এরকম হয়, কিরকম ভাইয়া? ধরো এরকম হয়েছে, ঠিক আছে, এবার ঝামেলাটা হচ্ছে এরকম, মানে এবার একটু ঝামেলা করছি আমরা, ঠিক আছে, বাঁকায় টাকায় দিছি ধরো জীবনটাকে একটু সুন্দর করার জন্য। লেটস সাপোজ আমরা এবার ফোর্স দিছি এই দিক বরাবর F1 10 নিউটন, এবং তার অপোজিট ডিরেকশনে ফোর্স দিছি এই দিকে F2 ইজ ইকুয়ালস টু 10 নিউটন। বলো তো এখানে নিট ফোর্স কত হবে? ভাইয়া এখানে কি নিট ফোর্স বের করা যাবে? ইয়েস ভাই, একই বডির উপর ফোর্স কাজ করছে, কেন নিট ফোর্স বের করতে পারবা না? এখানে নিট ফোর্স 0ই আসবে। নিট ফোর্স কি আসবে? 0 আসবে। কেন ভাই? ইকুয়াল ফোর্স 10 10, অপোজিট ডিরেকশন, নিট ফোর্স কত আসবে? 0 আসবে। বাট এইবার নিট টর্ক কি 0 আসবে? এই কেসে কি নিট টর্ক 0 আসে? না, এখানে সিস্টেম তো আবার ঘোরা শুরু করবে, তার মানে সিস্টেমে তো টর্ক জেনারেট হবে। কেন জেনারেট হইল? কারণ এইবার লাইন অফ অ্যাকশন সেম না। এই ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, এই ফোর্সের লাইন অফ অ্যাকশন হচ্ছে এইটা, দুইটা প্যারালাল, বাট দুইটা কি এগুলোর মতো সেম লাইন? সেম লাইন না। লাইন অফ অ্যাকশন যদি সেম না হয় তখন সিস্টেম রোটেশনাল ইকুইলিব্রিয়ামে থাকবে না, এবং সিস্টেমের মধ্যে আমরা একটা নিট টর্ক পাবো। এবার নিট টর্ক 0 হবে না। ওকে, তাহলে আমরা কি পাবো? সিস্টেমে একটা নিট টর্ক পাবো। লেখো, সিস্টেমে নিট টর্ক পাওয়া যাবে। সিস্টেমে নিট টর্ক পাওয়া যাবে, দ্যাট মিন্স সিস্টেম রোটেট করবে। সিস্টেম কি করবে? সিস্টেম রোটেট করবে। সিস্টেম উইল রোটেট। বুঝতে পেরেছেন? একদম সহজ। তার মানে সিস্টেমে আমরা নিট টর্ক কখন পাবো? নিট ফোর্স কিন্তু সবগুলোতেই 0। ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, নিট ফোর্স তো 0 হবেই, বাট নিট টর্ক 0 হবে না। কেন 0 হবে না? কারণ লাইন অফ অ্যাকশন সেম না। এখানে লাইন অফ অ্যাকশন সেম ছিল, লাইন অফ অ্যাকশন সেম ছিল, লাইন অফ অ্যাকশন সেম ছিল, তার জন্য নিট টর্ক 0 ছিল। বাট এখানে কি লাইন অফ অ্যাকশন সেম না? এখানে ফোর্স কাজ করছে এই লাইন বরাবর, এখানে ফোর্স কাজ করছে এই লাইন বরাবর, লাইন অফ অ্যাকশন তো সেম না। তার মানে অবশ্যই এখানে একটা নিট টর্ক পাওয়া যাবে এবং সিস্টেমটা কি করবে? রোটেট করবে। ওকে, সো একটু আগে আমরা যে কেসটা দেখছিলাম, এখানে হচ্ছে তোমার লাইন অফ অ্যাকশন সেম ছিল, লাইন অফ অ্যাকশন সেম, ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন। হ্যাঁ, আমি এখানে আঁকছি সেম না, বাট এখানে অবশ্যই সেম হবে। হ্যাঁ, মানে এখানে হচ্ছে F1টা যদি, মানে F1 তো পুরো তার জুড়েই কাজ করবে এমন তো না, খালি একটা পয়েন্টে F1 কাজ করবে। F1 তো এখানে পুরো তার জুড়ে কাজ করবে, সিমিলারলি F3ও পুরো তার জুড়ে কাজ করবে। সো প্রত্যেককে ক্যান্সেল করতে যাবে এবং দেখা যাবে এখানে একটা ফোর্স আছে, এখানে একটা, সো আলটিমেটলি লাইন অফ অ্যাকশন সেম, লাইন অফ অ্যাকশন সেম, লাইন অফ অ্যাকশন সেম, সেম সেম সেম। বুঝছেন? একদম সহজ। পারবো? শিওর? কনফিউশন নাই? গুড। তাহলে এটা গেল প্রথম কেসটা। এবার সেকেন্ড কেসে আমরা কি করব? ধরো আমরা এই তারটাকে
একটা সার্টেন অ্যাঙ্গেল রাখবো। আচ্ছা এখানে একটা বোঝার ব্যাপার ছিল, সেটা হচ্ছে এখানে যদি আমি তোমাকে বলি যে এই কেসটাতে চৌম্বক ক্ষেত্র এবং ম্যাগনেটিক মোমেন্টের মধ্যবর্তী কোণ কত, বলো এই কেসটাতে, হ্যাঁ যে প্রথম যে কেসটা যেখানে আমরা নিট টর্কটা শূন্য পাইছি, সেখানে চৌম্বক ক্ষেত্র এবং ম্যাগনেটিক মোমেন্টের মধ্যবর্তী কোণ কত বলো তো। এখানে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, লেখো লেখো লেখো, এটা ইম্পর্টেন্ট, চৌম্বক ক্ষেত্র, লেখো চৌম্বক ক্ষেত্র এবং ম্যাগনেটিক মোমেন্ট, কার, ম্যাগনেটিক মোমেন্ট, ওকে, মোমেন্টের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, মধ্যবর্তী কোণ হবে কত, 0 ডিগ্রি। কেমনে ভাইয়া, দেখো তো ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয়, কারেন্ট যেদিকে ঘুরতেছে সেদিকে 4টা আঙ্গুল ঘুরাও, ঘুরাইছো এই যে 4টা আঙ্গুল ঘুরাও, বুড়ো আঙ্গুল কোন দিকে, তল বরাবর ভিতরের দিকে, সেটাই ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। আবার কারেন্ট যেদিকে ঘুরতেছে সেদিকে 4টা আঙ্গুল ঘুরাও, বুড়ো আঙ্গুল কোন দিকে, তল বরাবর ভিতরের দিকে, সেটাই ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশন। তার মানে এই কেসটাতে ম্যাগনেটিক মোমেন্ট তল বরাবর ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, দুইটা ভেক্টরই যদি তল বরাবর ভিতরের দিকে কাজ করে, মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। তার মানে এই যে কেসটা, এখানে কিন্তু ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ছিল, 0 ডিগ্রি ছিল। এইবার আমরা এই কুণ্ডলীটাকে হালকা একটু ঘোরাবো। কিভাবে ঘোরাবো, ধরো আমাদের কুণ্ডলী ছিল আগে কোন বরাবর, কুণ্ডলী ছিল আগে হচ্ছে এই বরাবর, ওকে, একদম তলের সাথে বা তল বরাবর ছিল একদম কুণ্ডলীটা। এখন এই কুণ্ডলীটাকে আমরা হালকা একটু রোটেট করব। কতটুকু রোটেট করব দেখাচ্ছি। ধরো আমরা কুণ্ডলীটাকে এখন নিয়ে আসবো এরকম একটা পজিশনে, লেটস সাপোজ এই, এখানে আসছে এই, ওকে ঠিক আছে, এখানে আসছে এই, ঠিক আছে ওকে, এবং এখানে হচ্ছে এই, ওকে। সো কুণ্ডলীটা ছিল হচ্ছে এরকম একটা পজিশনে, তাকে আমরা থিটা কোণে ঘুরাইছি। কি করছি, কুণ্ডলীটাকে এই যে থিটা কোণে ঘুরাইছি, বুঝছো, থিটা কোণে ঘুরাইছি, ওকে। চৌম্বক ক্ষেত্র আগের মতোই আছে। চৌম্বক ক্ষেত্র কোথায় আছে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরে, তল বরাবর ভিতরে, ভিতরে ভিতরে ভিতরে, এখানেও সেম, তল বরাবর ভিতরের দিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ওকে। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, এখন ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে। দেখো কারেন্ট আগের মতোই ফ্লো করতেছে, কারেন্ট কোন দিকে ফ্লো করতেছে, কারেন্ট ফ্লো করতেছে ভাই এই যে এই দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে, এইভাবে হচ্ছে আমাদের কারেন্টটা ফ্লো করতেছে। প্রশ্ন হচ্ছে এইবার ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত। দ্য অ্যান্সার ইজ থিটা। কি, থিটা। আগে লেখো অ্যান্সারটা, লেখো অ্যান্সারটা কি। এইবার ভাইয়া ম্যাগনেটিক মোমেন্ট লেখো, ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, ওকে। আচ্ছা কেমনে ভাইয়া বুঝলেন আপনি থিটা, যখন এই চৌম্বক ক্ষেত্রটা, সরি তলটা বা কুণ্ডলীটা একদম তল বরাবর ছিল বা সারফেস বরাবর ছিল, মানে একটু আগে যেরকম ছিল, সেই কেসে ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ছিল, 0 ডিগ্রি। এবার আমি কি করছি, তলটাকে থিটা কোণে ঘুরাইছি। আচ্ছা তলকে যদি আমি থিটা কোণে ঘুরাই, ম্যাগনেটিক মোমেন্টও কি হবে, থিটা কোণে ঘুরে যাবে। সো একটু আগে চৌম্বক ক্ষেত্র আর ম্যাগনেটিক মোমেন্টের মধ্যবর্তী কোণ ছিল 0, এবার আমি তলকে থিটা কোণে ঘুরাইছি, ম্যাগনেটিক মোমেন্টও থিটা কোণে ঘুরছে, তাহলে এখন ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে, থিটা ডিগ্রি হবে। ধরো আগে এই ছিল চৌম্বক ক্ষেত্র, এই ছিল ম্যাগনেটিক মোমেন্ট, দুজনের মধ্যবর্তী কোণ কত ছিল, 0 ডিগ্রি ছিল। এখন আমি তলটাকে থিটা কোণে ঘুরাইছি, তলকে যখন ঘুরাবো তখন তো ম্যাগনেটিক মোমেন্টও ঘুরে যাবে, কত কোণে ঘুরে যাবে, থিটা কোণে ঘুরে যাবে। তলকে যখন তুমি থিটা কোণে ঘুরাবা, ম্যাগনেটিক মোমেন্ট তো তলের সাথে লম্ব বরাবর কাজ করবে। দেখো এখানে কুণ্ডলীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইভাবে, সো ম্যাগনেটিক মোমেন্ট হবে এরকম একটা ডিরেকশনে, মানে যে হালকা একটু বাঁকা ভাবে তলের সাথে, ঠিক আছে, তলের সাথে লম্ব বরাবর হালকা একটু বাঁকা ভাবে। তাহলে আমি তলকে যখন থিটা কোণে ঘুরাইছি, আমার ম্যাগনেটিক মোমেন্ট যেহেতু তলের সাথে লম্ব, সেই ম্যাগনেটিক মোমেন্টটাও থিটা কোণে ঘুরে যাবে। আগে তল ছিল একদম প্লেন বরাবর, ম্যাগনেটিক মোমেন্ট ছিল তল বরাবর ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, মধ্যবর্তী কোণ ছিল 0। এবার আমি তলকে থিটা কোণে ঘুরাই দিছি, ম্যাগনেটিক মোমেন্টও থিটা কোণে ঘুরে গেছে, তাহলে এইবার ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, থিটা। বুঝতে পারছো, কত, থিটা। মনে থাকে জানো, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে। আচ্ছা গেল। এইবার ভাইয়া ফোর্সের কি হবে, এইবার নিট ফোর্স কত হবে, এইবারও নিট ফোর্স 0 হবে। কেন নিট ফোর্স 0 হবে, দেখো এখানে আমরা কয়টা ফোর্স পাবো, 4টা ফোর্স পাবো। এই বরাবর পাবো হচ্ছে F1, বুঝো, এই বরাবর পাবো হচ্ছে F2, ওকে,
এই বরাবর পাবো হচ্ছে F3 এবং এই যে এই বরাবর পাবো হচ্ছে F4। ঠিক আছে, তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে আবারও F2 এবং F4 এর মান হবে সমান এবং F1 আর F3 এর মান হবে সমান, বাট একটা ঝামেলা আছে। প্রথমে একটু মানগুলা বের করি। যদি মানগুলা বের করি, এখানে F1 এবং F3 এর মানটা সেম আসবে, একদম আগের মতো। F1 আর F3 এর মান আসবে হচ্ছে I A B sin 90। sin 90 কেন হইল চিন্তা করে দেখেন তো। ধরেন আপনার এই বরাবর হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা আছে, ঠিক আছে, এই বরাবর কি আছে? চৌম্বক ক্ষেত্র। আমার তল ছিল প্রথমে এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন আমি তলটাকে হালকা একটু এইভাবে ঘুরাইছি। এখন এ কোনটা? এ হচ্ছে এইটা। দেখো তো এই ডিরেকশনের সাথে এই যে এইটা হচ্ছে আমার এল ভেক্টর বা আমার যে এ ভেক্টর, তার সাথে ম্যাগনেটিক ফিল্ড কত কোণে আছে ভাই? 90 ডিগ্রি কোণে আছে। জাস্ট এই লাইনটার কথা চিন্তা করো, এই লাইনটা কেমনে আছে? এই লাইন তো এমনিই আছে। এই লাইনের সাথে ম্যাগনেটিক ফিল্ড কত কোণে আছে? 90 ডিগ্রি কোণে আছে। সিমিলারলি ওই পাশের যে লাইনটা তার সাথে ম্যাগনেটিক ফিল্ড কত কোণে আছে? 90 ডিগ্রি কোণেই আছে। তার মানে ফোর্স 1 এবং ফোর্স 3 দুইটাই কত হবে? আই এ বি, এখানে বি হচ্ছে ক্যাপিটাল বি হবে, ম্যাগনেটিক ফিল্ডকে ইন্ডিকেট করতেছে ক্যাপিটাল বি, আই এ বি সাইন থিটা বা সাইন 90। এখানে থিটার মানটা হবে 90 প্রথম তার এবং তৃতীয় তারের জন্য। ঠিক আছে, কারণ আমার এল ভেক্টর কোনটা? এই যে এটা কারেন্ট যেদিকে যাবে সেদিকে হচ্ছে এল ভেক্টর, আর চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। তাহলে এটা আমার এল ভেক্টর, চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। সিমিলারলি এখানে এল ভেক্টর হচ্ছে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর ভিতরের দিকে, মধ্যবর্তী কোণ কত ভাই? 90 ডিগ্রি। তার মানে প্রথম তার এবং ওই তার, দুইটা তারের জন্যই ফোর্সের মান হবে আই এ বি সাইন 90 অথবা হচ্ছে জাস্ট আই এ বি। ঠিক আছে, বি ক্লিয়ার। এটা হচ্ছে 1 আর 3 নাম্বার তারের জন্য। ভাইয়া 2 আর 4 নাম্বার তারের জন্য কি হবে? এইটা হচ্ছে একটু হালকা ঘাপলা আছে। দেখো 2 এবং 4 নাম্বার তারের জন্য হবে F2 is equals to F4 is equals to IBB sin theta। ওকে, এখানে একটা অ্যাঙ্গেল আসবে, এখানে একটা অ্যাঙ্গেল আসবে। কেন? দেখো আমার যখন এই ছিল চৌম্বক ক্ষেত্র, বুঝছো, তল বরাবর ভিতরের দিকে, আমার যখন তলটা বা আমার যে কুণ্ডলীটা সে যখন একদম এভাবে ছিল, একদম সোজাসুজি তল বরাবর ছিল, তখন এইটা ছিল আমার বি ভেক্টর এবং এই যে এইটা ছিল আমার বি ভেক্টর। এইটার সাথে চৌম্বক ক্ষেত্রের কোণ কত ছিল? দেখো চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই যে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। মধ্যবর্তী কোণ কত ছিল? এই বরাবর ছিল হচ্ছে বি, এই ভিতরের দিকে ছিল চৌম্বক ক্ষেত্র, মধ্যবর্তী কোণ ছিল 90 ডিগ্রি। বাট এইবার যখন আমি সারফেসটাই ঘুরাবো, চৌম্বক ক্ষেত্র তো তল বরাবর ভিতরের দিকে আছে, বাট যখন আমি ওকে থিটা কোণে ঘুরাবো, দেখো আমার মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে গেছে না? এবার বি ভেক্টর কোনটা? বি ভেক্টর হচ্ছে এই যে এইটা, এইটা, এবং চৌম্বক ক্ষেত্র আছে তল বরাবর ভিতরের দিকে। তাহলে দুইজনের মধ্যবর্তী কোণ কত হবে? দুইজনের মধ্যবর্তী কোণ কিন্তু এবার 90 ডিগ্রি হবে না, অন্য কিছু একটা হবে। এই যে এইটা হবে, ঠিক আছে? এটা 90 না, মানে বুঝাই, কেমনে বুঝাই, ধরো এই হচ্ছে তোমার তল, ঠিক আছে, এই হালকা বাঁকানো, এবং চৌম্বক ক্ষেত্র আছে কোন দিকে? চৌম্বক ক্ষেত্র আছে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? যে তল বরাবর ভিতরের দিকে, বোঝা যাচ্ছে কিনা? কোন দিকে? তল বরাবর, মানে এই তলটা না, এই যে এই বোর্ডের যে তলটা আছে সেই তল বরাবর ভিতরের দিকে, মানে হচ্ছে যে এই দিকে বা এই দিকে বা এই দিকে। তার সাথে এই ভেক্টরের কোণ তো 90 ডিগ্রি না, এই ভেক্টরের কোণ হবে অন্য কিছু একটা, যেটাই হোক অন্য কিছু একটা হবে। ঠিক আছে, আমার বি ভেক্টর যেটা সেটা তো তল বরাবর ভিতরের দিকে। দেখো তার সাথে এই লাইনের অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হয় কোনোভাবে? এই লাইনটা তো বাঁকাই আছে। যদি লাইনটা একদম এই তলের উপরে থাকতো তাহলে বি এর সাথে মধ্যবর্তী কোণ হইতো 90 ডিগ্রি, যেটা প্রথম কেসে হয়েছিল। বাট যখন আমি তলটাকে একটু ঘুরাই দিব তখন কি বি এর সাথে কোনোভাবে ওর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়? দেখো তো এই যে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি নাকি? যখন এরকম সোজাসুজি ছিল তখন বি এর সাথে মধ্যবর্তী কোণ ছিল 90, যখন আমি এভাবে বাঁকাই দিব তখন কি ওদের মধ্যবর্তী কোণ 90 না, অন্য কিছু ধরলাম থিটা। যেটাই হোক না কেন, উপরের তলের জন্য থিটা, নিচের তলের জন্য থিটা, সো আলটিমেটলি হবে হচ্ছে আই বিবি সাইন থিটা। অথবা এরকম হতে পারে, উপরের তলের জন্য থিটা, নিচের তলের জন্য 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটাই। ওকে, সো আলটিমেটলি ফর্মুলা হবে আই বিবি সাইন থিটা। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার তার এবং 4 নাম্বার তারের জন্য। এখন মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এইবার একটু অ্যানালাইসিসে আসো, খেয়াল করো, এটা তোমার আসলে লাগবেই না, তোমার থিটার মানে এখানে বেরি করা লাগবে না। ধরো এই এই এই, ঠিক আছে, বা এটাকে থিটা প্রাইম লেখো, ওইখানে আবার এটাকে থিটা দিয়ে প্রকাশ করছে, এটাকে লেখো থিটা প্রাইম, এটা যে কোনো কিছু হোক, সমস্যা নেই। ওকে, মজার ব্যাপারটা হচ্ছে এখানে এই বরাবর কাজ করবে ফোর্স 2, এই বরাবর কাজ করবে ফোর্স 4, ঠিক আছে, এই বরাবর কাজ করবে ফোর্স 1, এই বরাবর কাজ করবে হচ্ছে ফোর্স 3। ওকে, এই হচ্ছে ফোর্সগুলার অবস্থা। আচ্ছা, প্রথমে তুমি একটু ফোর্স 2 আর ফোর্স 4 এর দিকে তাকাও। এই পুরো সিস্টেমটাই নিট ফোর্স হয়ে যাবে শূন্য। ভাই নিট ফোর্স কেন শূন্য? নিট ফোর্স কেন শূন্য হবে না সেটা বলো। নিট ফোর্স তো অবশ্যই শূন্য হবে। এই দুইটা ফোর্সের মান কি? সমান।
F2 আর F4 দুইজনের মান সমান, কাজ করতেছে পরস্পর বিপরীতে, নিট ফোর্স কত? শূন্য। সিমিলারলি F1 আর F3 দুইজনের মান সমান, কাজ করতেছে পরস্পরের বিপরীতে, নিট ফোর্স কত? শূন্য। সো এই পুরো সিস্টেমের নিট ফোর্স হবে শূন্য, বাট নিট টর্ক কি শূন্য হবে? না, নিট টর্ক শূন্য হবে না। দেখো F2 আর F4 এই দুইটার জন্য কোনো টর্ক তৈরি হবে না। কেন টর্ক তৈরি হবে না? কারণ F2 আর F4 এর লাইন অফ অ্যাকশন সেম। ওকে, F2 আর F4 এর কি লাইন অফ অ্যাকশন সেম না? আপনি যদি একটু ভালো মতো চিন্তা করে দেখেন, দেখবেন F2 এবং F4 এর লাইন অফ অ্যাকশন কি? লাইন অফ অ্যাকশন হচ্ছে ভাইয়া সেম। F2 যে লাইন বরাবর কাজ করছে, F4 ও সেই লাইন বরাবর কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি F2 এবং F4 এর লাইন অফ অ্যাকশন সেম। কি? লাইন অফ অ্যাকশন সেম। যেহেতু লাইন অফ অ্যাকশন সেম, তাহলে F2 এবং F4 এর জন্য কোনো টর্ক তৈরি হবে না। কি হবে না? কোনো টর্ক তৈরি হবে না। ওকে, কোনো টর্ক তৈরি হবে না, কারণ দুইটা ইকুয়াল ফোর্স কাজ করতেছে পরস্পরের অপোজিটে, লাইন অফ অ্যাকশন সেম। কই থেকে টর্ক তৈরি হবে? কোনো টর্ক তৈরি হবে না। কিন্তু F1 আর F3 ওরা কি সেম লাইনে কাজ করতেছে? না, দেখো এটা বোঝার চেষ্টা করো। যখন এইভাবে ছিল তখন এই বরাবর ছিল F1, এই বরাবর ছিল F3, সেম লাইনে কাজ করতেছিল। বাট যখন আমি ঘুরাই দিছি, এবার F1 কাজ করতেছে এই দিকে, F3 কাজ করতেছে ওই দিকে। বুঝো, F1 কাজ করতেছে এই দিকে, F3 কাজ করতেছে ওই দিকে। দুটার কি লাইন অফ অ্যাকশন সেম? না, কিন্তু এই F1 এবং F3 এর কিন্তু লাইন অফ অ্যাকশন সেম না। যদি লাইন অফ অ্যাকশন সেম না হয়, ওদের জন্য কি টর্ক তৈরি হবে না? অবশ্যই হবে। লেখেন প্রথমে, সেটা হচ্ছে F1 এবং F3 এর লাইন অফ অ্যাকশন সেম না। F1 এবং F3 এর লাইন অফ অ্যাকশন সেম না। ওকে, যেহেতু সেম না, তার মানে ওদের জন্য বা এই দুইজনের জন্য আমরা কি পাবো? এই দুইজনের জন্য আমরা টর্ক পাবো বা টর্ক তৈরি হবে। ঠিক আছে, এই দুজনের জন্য কি হবে? টর্ক তৈরি হবে। ইকুয়াল ফোর্স, অপোজিট ডিরেকশন, নিট ফোর্স শূন্য, বাট লাইন অফ অ্যাকশন তো ডিফারেন্ট। যেহেতু লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট, যেমন তুমি যদি ওর লাইন অফ অ্যাকশনের কথা চিন্তা করো, ওর লাইন অফ অ্যাকশন এইদিকে, ওর লাইন অফ অ্যাকশন এইদিকে, তো ডিফারেন্ট লাইনকে ইন্ডিকেট করতেছে, তাই না? সো যেহেতু লাইন অফ অ্যাকশনটা ডিফারেন্ট, অবশ্যই এখানে আমাদের একটা টর্ক তৈরি হবে। মানে সিস্টেম রোটেশনাল ইকুইলিব্রিয়ামে নাই, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে। সিস্টেম সামনে পিছনে যাবে না, বাট সিস্টেম ঘুরবে। রোটেশনাল ইকুইলিব্রিয়াম এখানে নাই। তাহলে আমরা বলতে পারি সিস্টেমে রোটেশনাল ইকুইলিব্রিয়াম নাই। কোথায় লিখবো? এখানে লিখি সিস্টেমে রোটেশনাল ইকুইলিব্রিয়াম নাই। ওকে, রোটেশনাল ইকুইলিব্রিয়াম নাই। ওকে, ব্রিয়াম নাই। আচ্ছা, যারা প্রমাণ নিয়ে প্যারা খাচ্ছ, এইসব প্রমাণ লাগবে না, সমস্যা নাই, লাস্টে গিয়ে ফর্মুলা বুঝলেই হবে। আপাতত প্রমাণগুলো জাস্ট দেখে যাও, মুখস্থ করা লাগবে না। ওকে, ক্লিয়ার? এতটুকু বুঝছি। তার মানে এখানে টর্ক তো একটা তৈরি হবে। কতটুকু টর্ক তৈরি হবে সেটা হচ্ছে আমাদের একটু দেখা লাগবে। ওকে, সেটা কেমনে দেখবো? আসো দেখি টর্ক কতখানি তৈরি হবে। এটাই হচ্ছে মেইনলি লাগবে আমাদের। তাহলে ধরেন আমাদের এই হচ্ছে সেই কুণ্ডলীটা, এইটা, এই, ওকে, এই, এই এবং এই। আচ্ছা, টর্ক তৈরি হবে কার জন্য? F2 আর F4 এর জন্য? না না না, F2 আর F4 এর জন্য কিন্তু কোনো টর্ক তৈরি হবে না, কারণ F2 এর মান যা, F4 এর মান তাই, কাজ করতেছে অপোজিটে, আবার লাইন অফ অ্যাকশনও সেম। এদের জন্য কোনো টর্ক তৈরি হবে না। টর্ক তৈরি হবে হচ্ছে এই পাশে আছে F1, ওই পাশে আছে F3, এই দুজনের জন্য। এই দুজনের জন্য হচ্ছে টর্কটা তৈরি হবে, কারণ এদের লাইন অফ অ্যাকশনটা ডিফারেন্ট। আচ্ছা, কতখানি টর্ক তৈরি হবে সেটা কেমনে বের করবো? প্রথমে দেখো তো এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত। এই দুজনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটা, ঠিক আছে? F1 এবং F3 এর মধ্যে ডিস্টেন্স কোনটা? এই যে এইটা, তাই না? তার মানে এরা পরস্পরের থেকে কত দূরত্বে কাজ করছে? দেখো আমরা যখন পড়ছিলাম তখনই বলে নিয়েছিলাম এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তার মানে এই যে ডিস্টেন্সটা টোটালটা, এটা হচ্ছে B। কত? B। এটা হচ্ছে F1 এবং F3 এর মধ্যে ডিস্টেন্স। তাহলে এই জিনিসটাকে যদি আমি একটু সংক্ষেপে এঁকে দেখাই, খেয়াল করে দেখেন। আমার পুরো সিস্টেমটা ছিল হচ্ছে প্রথমে এইভাবে। কিভাবে ছিল? প্রথমে ছিল হচ্ছে এইভাবে। ওকে, এই সিস্টেমটাকে আমি থিটা কোণে ঘুরাইছি। এটা হচ্ছে টপ ভিউ, হ্যাঁ, মানে উপর থেকে দেখতেছি, উপর থেকে। প্রথমে জিনিসটা কেমন ছিল? প্রথমে তো জিনিসটা এরকম ছিল, একদম প্লেন ছিল, তাই না? এটা ছিল হচ্ছে A, এটা ছিল হচ্ছে B, এই বরাবর ছিল ফোর্স 1, এই বরাবর ছিল ফোর্স 3, এই বরাবর ছিল কি ফোর্স 2, এবং এই বরাবর ছিল হচ্ছে ফোর্স 4। এটা হচ্ছে ইনিশিয়ালি।
ওকে, সো আমি যদি এটাকে উপর থেকে দেখতাম, ইনিশিয়ালি দেখতাম একদম এরকম প্লেন, একদম লাইন বরাবর আছে। ওকে, পরবর্তীতে আমি কি করছি, এই সিস্টেমটাকে থিটা কোণে ঘুরাইছি, এটা হচ্ছে থিটা কোণে ঘোরানো অবস্থা। সো এখন যদি আমি উপর থেকে দেখি, আমি কি দেখব, এই জিনিসটা থিটা কোণে ঘুরে গেছে। তার মানে এখন দেখতে কেমন লাগবে, এখন দেখতে লাগবে হচ্ছে অনেকটা এরকম, কিরকম, এরকম, যে জিনিসটা থিটা কোণে ঘুরে গেছে। বুঝছো? সো উপর থেকে আগে যখন দেখতেছিলাম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই, ঠিক আছে, এটাকে যখন আমি উপর থেকে দেখতেছি, যখন এভাবে আসছে, যখন উপর থেকে দেখতেছি, আমি দেখতেছি একটা লাইন, একদম সরাসরি লাইন, সেই লাইনটা হচ্ছে এটা। দেন আমি এটাকে থিটা কোণে ঘুরাই দিছি, আমি তলটাকে কি করছি, থিটা কোণে ঘুরাই দিছি। তার মানে এই লাইনটা আগে যেই বরাবর ছিল, সেখান থেকে থিটা কোণে ঘুরে গেছে উপর থেকে যদি দেখি। তার মানে এই লাইনটা বা উপরের যে লাইনটা, টপ ভিউ যেটা, সেটা থিটা কোণে ঘুরে গেছে। ওকে, সো এই অ্যাঙ্গেল হচ্ছে আমার থিটা। ও মাই গড, সরি, এই অ্যাঙ্গেল হচ্ছে কি, এটা হচ্ছে থিটা। সিমিলারলি এটা কি, এটাও হচ্ছে থিটা। ওকে, ফোর্স কাজ করছে কোথায়? দেখো F1 কাজ করছে এই মাথায়, F3 কাজ করছে ওই মাথায়। তাহলে F1 কাজ করছে কোন দিকে? F1 কাজ করছে হচ্ছে এই দিকে, এই মাথায়, এই মাথায় কাজ করছে F1। ওকে, ওই মাথায় কাজ করছে কে? ওই মাথায় কাজ করছে F3। কে কাজ করছে? F3। ওকে, F1 এবং F3 এর মধ্যবর্তী দূরত্ব কত? ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা হচ্ছে b। তার মানে এই যে ডিসটেন্সটা, কোনটা ভাইয়া? এই যে এইটাই, টোটাল ডিসটেন্সটা হচ্ছে b। এই পুরোটা, পুরোটা কত? এই পুরা ডিসটেন্সটা হচ্ছে b। তার মানে এটার অর্ধেক কত? এতটুকু হচ্ছে b/2। ওকে, এতটুকু কত? এতটুকু হচ্ছে b/2। ওকে, তাহলে দেখো এখানে আমার এই যে কেন্দ্রের সাপেক্ষে বা এই যে এই অক্ষটার সাপেক্ষে হচ্ছে পুরো সিস্টেমটা ঘুরবে। এটা হবে হচ্ছে ঘূর্ণন অক্ষ, তার সাপেক্ষে হচ্ছে পুরো সিস্টেমটা ঘুরবে। তাহলে যদি আমার ঘূর্ণন অক্ষ হয় বা অ্যাক্সিস অফ রোটেশন হয় এবং তার সাপেক্ষে যদি পুরো সিস্টেমটা ঘুরে, এখানে কতখানি টর্ক তৈরি হবে? টর্ক কেমনে বের করে? খুবই সহজ। দেখো দুইটা ফোর্সের জন্য আমরা এখানে টর্ক পাবো। প্রথম ফোর্স F1 এর জন্য টর্ক τ1 হবে R1 F1 sin θ1। ঠিক আছে, R1 কত? আমার অ্যাক্সিস অফ রোটেশন থেকে যেই পয়েন্টে ফোর্সটা দিছি তার যে দূরত্ব, সেটা হচ্ছে R1। তার মানে R1 এর মান হচ্ছে b/2। কত? b/2। ফোর্স 1 এর মান কত? ফোর্স 1 এর মান ছিল হচ্ছে IAB। ওকে, এটা আমরা আগে বের করে আসছিলাম। আর এখানে θ1, তো θ1 মানে হচ্ছে থিটা। কত? অ্যাঙ্গেল কত বলো? এই যে আর ভেক্টর হচ্ছে এইটা, এটা হচ্ছে মোমেন্ট আর্ম, এফ হচ্ছে এইটা, এটা যদি থিটা হয় এটাও কি হবে? থিটাই হবে। তার মানে আর এবং F1 এর মধ্যবর্তী কোণ কত? থিটা। সহজ, মানে তুমি যতটুকু ঘুরাইছো তলটাকে, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে এখানে। ওকে, সহজ। এটা হচ্ছে প্রথম টর্ক বা প্রথম ফোর্সের জন্য তৈরি হওয়া টর্ক। সেটার ডিরেকশন কোন দিকে হবে? টর্কের ডিরেকশন কেমনে বের করে? আর ক্রস এফ। তাহলে আর হচ্ছে এই দিকে, এফ হচ্ছে এই দিকে, আর থেকে এফ এর দিক ঘুরাও। কি করবা? কেমনে দেখাই বলো তো? আর থেকে এফ এর দিক ঘুরাও। এই যে আর হচ্ছে এই দিকে, বুঝছো? আর এই দিকে, এফ হচ্ছে এই দিকে। টর্ক কি? আর ক্রস এফ। আর থেকে এফ এর দিক ঘুরাও, বুড়াঙ্গুল কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে টর্ক হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। কোথায় লিখবো? এখানে লিখি, তল বরাবর ভিতরে, ভিতরে। বুঝতে পেরেছেন? সহজ। টর্কের মান কত হচ্ছে? টর্কের মানটা যদি বের করো, আলটিমেটলি আসবে হচ্ছে IAB/2 sin θ। এটা হচ্ছে টর্ক 1 বা প্রথম ফোর্সের জন্য তৈরি হওয়া টর্ক। সিমিলারলি 3 নাম্বার যে ফোর্সটা আছে F3, তার জন্য একটা টর্ক তৈরি হবে। সেটার মান কত হবে? τ3। τ3 হবে R2 F2 sin θ2। ওকে, R2টা কি? R2 হচ্ছে ঘূর্ণন কেন্দ্র থেকে সেকেন্ড ফোর্স যে পয়েন্টে অ্যাপ্লাই করছি তার দূরত্ব। তার দূরত্ব কত? b/2। তার মানে R2 এর মান হবে হচ্ছে b/2। ফোর্স 2 মানে এখানে হচ্ছে ফোর্স 3 অ্যাকচুয়ালি, মানে এখানে 3 নাম্বার ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে। 3 নাম্বার ফোর্সের মান কত? 1 নাম্বার ফোর্সের মানের সমান, সেটা হচ্ছে IAB। ঠিক আছে, এবং থিটার মান কত? থিটা তো এখানেও থিটা, কারণ এটা হচ্ছে আমার আর ভেক্টর, এই যে আর ভেক্টর, এবং এটা হচ্ছে আমার এফ। মধ্যবর্তী কোণ কত? এইটা থিটা হইলে ওইটাও থিটা। ঠিক আছে, অনুরূপ কোণ। ক্লিয়ার? গুড। সেখানে আমরা বসাই দিব সাইন থিটা। তাহলে পেয়ে যাব IAB/2 সাইন থিটা। ক্লিয়ার গাইস? একদম সহজ। এটার ডিরেকশন কোন দিকে হবে? আর ক্রস এফ। আর এইটা এফ, এইটা আর থেকে এফ এর দিক ঘোরাও, টর্ক আসবে তল বরাবর ভিতরের দিকে। দুইটা টর্ক সিমিলার ডিরেকশনে আসবে। এটাও কি? এটাও হচ্ছে আমার তল বরাবর ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। ওকে, ভিতরের দিকে। তাহলে ভাই একটা সিস্টেমে দুইটা ফোর্সের জন্য টর্ক তৈরি হয়েছে এবং দুইটা টর্ক সেম ডিরেকশনে, সিস্টেমের টোটাল টর্ক কত হবে বা নিট টর্ক কত হবে? দুইটার যোগফল ভাই, যোগ করে দাও। তার মানে সিস্টেমের যে টোটাল টর্ক বা নিট টর্ক,
সেটা হবে হচ্ছে টাউ 1 প্লাস টাউ 2, কারণ দুইটা টর্ক সেম ডিরেকশনে কাজ করতেছে। টাউ 1 টাউ 2 এর মান বসাই দাও, আসবে হচ্ছে 2 ইনটু আই এ বি বি বাই 2 সাইন থিটা। ঠিক আছে, দেখেন 2 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে আই এ বি, এ বিটাকে ভিতরে লেখো, বি সাইন থিটা। এ কি? এ হচ্ছে কুণ্ডলীর দৈর্ঘ্য, বি কি? কুণ্ডলীর প্রস্থ। তাহলে এ কে বি দিয়ে গুণ করলে কি পাবো? কুণ্ডলীর ক্ষেত্রফল। ভাই এটা একটা আয়তাকার কুণ্ডলী, তার দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ হচ্ছে বি, দুটাকে গুণ করলে কি পাবা? কুণ্ডলীর ক্ষেত্রফল। সো আলটিমেটলি পাবো আই এ বি সাইন থিটা। এইটাই টর্ক বের করার ফর্মুলা। তারের জন্য কি ছিল? আই এল বি সাইন থিটা। টর্কের জন্য কি? আই এ বি সাইন থিটা। তাহলে নিট টর্কের ফর্মুলা কি? নিট টর্কের ফর্মুলা হচ্ছে আই এ বি সাইন থিটা। ওকে, এখন এখানেও বোঝার মতো একটা ছোট্ট ব্যাপার আছে। সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে আই ইন্টু এ, এই আই ইন্টু এ জিনিসটা কি বলতো? আই ইন্টু এ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। যেমন আমি যদি তোমার বলি এই কুণ্ডলীর ম্যাগনেটিক মোমেন্ট কত, এই কুণ্ডলীর ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে আই ইন্টু এ, তাই না? তাহলে আই ইন্টু এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ম্যাগনেটিক মোমেন্ট লিখতে পারি। তাহলে লেখেন ম্যাগনেটিক মোমেন্ট ইন্টু বি সাইন থিটা। এইবার খেয়াল করেন, এখানে এম হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, থিটা কি? থিটা ছিল ম্যাগনেটিক মোমেন্ট এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তাইলে ভাইয়া একটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই আরেকটা ভেক্টরের মান মাল্টিপ্লাইড বাই সাইন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি ইন্ডিকেট করতেছে? দুইটা ভেক্টরের ক্রস গুণ। সো যদি তুমি এখানে বের করো, চলে আসবে নিট টর্ক ভেক্টর ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক মোমেন্ট ক্রস ম্যাগনেটিক ফিল্ড। বুঝছো? একদম সহজ। তো এই হচ্ছে ইন টোটাল ফর্মুলা। এইটা হচ্ছে টর্কের ফর্মুলা। অলসো এই দুইটাও টর্কের ফর্মুলা, যে কোনোটাই আমাদের লাগতে পারে। ওকে, সো একটা বিদ্যুৎবাহী কুণ্ডলীকে যদি আমরা একটা সার্টেন অ্যাঙ্গেলে, তলের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে রাখি ম্যাগনেটিক ফিল্ডে, তখন সেখানে টর্ক জেনারেট হয় এবং সেই টর্ক বের করার ফর্মুলা হচ্ছে আই এ বি সাইন থিটা অথবা এম বি সাইন থিটা অথবা এম ক্রস বি। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যদি এই কুণ্ডলীটা এক পাকের না হয়ে এন পাকের হয়, তখন কি হবে? ধরো এন পাকের কুণ্ডলী, কি ভাইয়া? এন পাকের কুণ্ডলী, তখন কি হবে বলো? তখন নিট টর্ক কত হবে? জাস্ট এখানে একটা এন দিয়ে গুণ হবে, আর কিচ্ছু না। সেক্ষেত্রে আমাদের নিট টর্ক হবে হচ্ছে এন আই এ বি সাইন থিটা। ওকে, যদি এন পাক হয় কি আসবে? সামনে একটা এন দিয়ে গুণ হবে, আর কোনো কিছু না। এন আই এ বি সাইন থিটা। ক্লিয়ার গাইস? একদম সহজ। দেখো, বুঝতে পারার কথা। পারবো? শিওর? সো এই হচ্ছে মোটামুটি আমাদের টর্কের ফর্মুলা। এগুলো একটু মাথায় রাখা লাগবে। আর একটা জিনিস চিন্তা করবা, সেটা হচ্ছে এম ক্রস বি লিখলাম, বি ক্রস এম কেন লিখলাম না? কারণ বি ক্রস এম লিখলে এখানে ডিরেকশনটা ম্যাচ করবে না। ঠিক আছে, তুমি একটু ক্রস গুণের ডিরেকশনটা চেক করে দেখো, এম ক্রস বি এর সাথে টর্কের ডিরেকশনটা ম্যাচ করতেছে, তল বরাবর ভিতরের দিকে আসতেছে। যদি বি ক্রস এম করো, উল্টা হয়ে যাবে। ওকে, তার মানে এখানে অবশ্যই টর্কটা হবে হচ্ছে এম ক্রস বি। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমরা একটা কুণ্ডলীটিকে স্থাপন করি, তার মধ্যে কতখানি টর্ক তৈরি হবে সেটা বের করার ফর্মুলা। এটা হচ্ছে এক পাকের জন্য, যদি এক পাক না থেকে এন পাক থাকে, তখন জাস্ট এন দিয়ে গুণ হয়ে যাবে, আর কোনো কিছু না। এবং সেম ফর্মুলাটা কিন্তু আমাদের একটু ম্যাগনেটিক মোমেন্ট দিয়েও মনে রাখা লাগবে। এবং এখান থেকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখায়, দেখো তো এটা মনে আছে কিনা। ধরো আমরা টর্কের ফর্মুলা কি পাইলাম? টর্কের ফর্মুলা পাইলাম হচ্ছে, দেখো যে এখন হচ্ছে স্থির তড়িতের সাথে কেমনে মিলে, এম বি সাইন থিটা, তাই না? এটা পাইলাম না টর্কের ফর্মুলা? ওকে, এটা কখন পাইছি? যখন একটা কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি, একটা বিদ্যুৎবাহী কুণ্ডলীকে কি করছি? চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখছি। টর্কের ফর্মুলা আসছে হচ্ছে এটা। এমটা কি? এমটা হচ্ছে ভ্রামক বা চৌম্বক ভ্রামক। বিটা কি? বিটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, আর থিটা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ। সিমিলার একটা ফর্মুলা তুমি আগেও দেখছো। কোথায় দেখছো? তুমি দেখছো স্থির তড়িতে। স্থির তড়িতে যখন একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখতাম, ধরো এখানে একটা ইলেকট্রিক ডাইপোল আছে, এই এই, ঠিক আছে? এই ডাইপোলের মধ্যে তৈরি হওয়া টর্কের ফর্মুলা কি ছিল? ভাই টর্কের ফর্মুলা ছিল পি ই সাইন থিটা। পি কি ছিল? দ্বিমেরু ভ্রামক, চৌম্বক ভ্রামক। এ কি ছিল? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। থিটা কি ছিল? এই দুজনের মধ্যবর্তী কোণ। এখানে থিটা কি? এই দুজনের মধ্যবর্তী কোণ। সেম ফর্মুলা, জাস্ট স্থির তড়িতে এখানে ছিল তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এখানে আসছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এখানে ছিল ইলেকট্রিক ফিল্ড, এখানে আসছে ম্যাগনেটিক ফিল্ড। এখানে ছিল থিটা, এখানে ওই থিটা, দুজনের মধ্যবর্তী কোণ। বুঝছেন? সেম ফর্মুলা, পার্থক্য নাই। ক্লিয়ার? ওকে ওকে, এবার হচ্ছে ম্যাথ, আর কিছু নাই। ঠিক আছে,
জাস্ট ম্যাথ করবো আমরা, ম্যাথ করলেই হচ্ছে সলভ। দেখি তো এই ম্যাথটা তোমরা করবা, ওকে? তোমাদের আমি হচ্ছে 2 মিনিট সময় দিব। কতক্ষণ সময় দিব? 2 মিনিটের মধ্যে ম্যাথটা করা লাগবে। চলো চলো চলো, 2 মিনিট সময় আছে। ফর্মুলা বুঝে গেছি, এখন হচ্ছে জাস্ট 2 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করে ফেলা লাগবে। কি বলছে? বলছে 100 পাক এবং এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ মাত্র হচ্ছে 1 অ্যাম্পিয়ার। একে 1.5 ইন্টু 10⁻²² ওয়েবার পার মিটার স্কোয়ার বিশিষ্ট চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে রাখলে, কত কোণে রাখলে? 30 ডিগ্রি কোণে রাখলে কত মানের টর্ক প্রযুক্ত হবে? ম্যাথ খুব সহজ, এই টপিকগুলোর ম্যাথ খুবই সহজ, জাস্ট একটু বুঝে শুনে ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। একই ফর্মুলা, এখানে ডিফারেন্ট কোনো ফর্মুলা নাই। টর্কের যে ফর্মুলাগুলো লিখে দিছি সেগুলো, আচ্ছা দাঁড়াও আমি একটা কাজ করি, টর্কের ফর্মুলাগুলো আমি একটা পেজে লিখে দিই, হ্যাঁ? আদারওয়াইজ তোমরা তো আসলে মানুষ ভালো না। আয় হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে সমস্যা। এখানে টাইমারটা একটা সমস্যা। আমি আগের দিনও টাইমার নিয়ে আসছি, টাইমার আনার পর হচ্ছে এই যে এইটা এখন আর কাজ করতেছে না। আরে ভাই, টাইমার জিনিসটা ভাই, আমি আর টাইমার আনবো না ভাই। টাইমার আনলে এত সমস্যা কেন হবে? দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটাকে বন্ধ করে নেই, বন্ধ করে আছে। দাঁড়াও গাইস, তোমরা হচ্ছে 1 মিনিট অপেক্ষা করো, 1 মিনিট। 1 মিনিট পর হচ্ছে আবার তোমাদের সামনে ক্যামেরাটা আসবে। 1 মিনিট অপেক্ষা। গড, জীবনটা একটা বেদনা হয়ে গেছে গাইস, ও মাই গড। যাই হোক, ব্যাপার না, আসলে মাঝে মধ্যে জীবন একটু বেদনা হইলেও খুব বেশি ক্ষতি নাই, ইটস ওকে। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, trying to fix the problem and fixing the problem, জানি না ফিক্স হবে নাকি, না হইলে আবার আগের দিনের মতো জীবনটা বেদনা। আগের দিন এলিটস এর মধ্যে এই ঝামেলাটা হয়েছিল, আজকে এই ঝামেলাটা হইস না ভাই, প্লিজ প্লিজ প্লিজ, ঝামেলাটা হইস না। তো এটা চকলেট খাওয়াবো নি, ওকে? এই তো কাজ করছে, ভালো ছেলে। গাইজ আসো আসো আসো, কাজ হয়ে গেছে। এই তো, আমি তো আসলে একজন প্রপার ইলেকট্রিশিয়ান হয়ে গেছি, ওকে? দেখো, ঠিক আছে, এই ম্যাথটা হচ্ছে করার জন্য তোমাদের কাছে 2 মিনিট সময় আছে। তার আগে আমি একটু টর্কের ফর্মুলাগুলো তোমাদের একটাবার একটু লিখে দিই, ঠিক আছে? অনেকেই হচ্ছে মেস আপ করে ফেলো তোমরা। এটাকে এই পাশে রাখতেছি। এখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে দুইটা ফর্মুলা হচ্ছে সেম, ঠিক আছে? একদম সেম, অ্যানালজিক্যালি সেম আর কি। যেখানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সেখানে ম্যাগনেটিক মোমেন্ট, যেখানে ইলেকট্রিক ফিল্ড সেখানে ম্যাগনেটিক ফিল্ড, আর থিটা তো থিটার মতো আগের মতোই। সো টর্কের ফর্মুলা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যা ছিল আমাদের চৌম্বকেও সেম, ওকে? তাহলে দেখেন ফর্মুলা কি কি মাথায় রাখা লাগবে। প্রথম যেটা, সেটা হচ্ছে টর্কের ফর্মুলা আই এ বি সাইন থিটা, ওকে? দেন আচ্ছা, এখানে একটু মাথায় রেখো, থিটাটা কি? থিটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। এন্ড থিটা কি, এটা একটু মাথায় রেখো। থিটা কি? থিটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী কোণ। এরিয়ার না, এরিয়া ভেক্টরের, ঠিক আছে? মধ্যবর্তী কোণ, ঠিক আছে? যদি এন পাকের হয়, এক পাকের না হয়ে ভাইয়া, তখন হচ্ছে একটা এন দিয়ে গুণ হবে, এন আই এ বি সাইন থিটা। এটা কার জন্য? এটা হচ্ছে এন পাকের জন্য। কার জন্য? এন পাকের জন্য, ঠিক আছে? ওকে, এরপরের ফর্মুলা ভাইয়া, এরপরের ফর্মুলা হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু, যদি এক পাকের জন্য হয় বা এন পাকের জন্য হয়, আই এ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, আর এন পাকের হলে এন আই এ হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, দ্যাট মিনস এম বি সাইন থিটা, ঠিক আছে? আর একটা হচ্ছে টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু এম ক্রস বি ভেক্টর। এই হচ্ছে 4টা ফর্মুলা, এগুলো একটু মাথায় রাখা লাগবে। এগুলো হচ্ছে টর্কের ফর্মুলা। এখান থেকে কিন্তু ম্যাথ আসার সম্ভাবনা খুবই বেশি ভাই। এগুলো কিন্তু এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। তোমার কাছে মনে হতে পারে ভাই অনেক কঠিন কঠিন টপিক, এগুলো থেকে কোনোদিন এইচএসসিতে প্রশ্ন আসবে? আসছে ভাই, আগেও আসছে, ভবিষ্যতেও আসবে, ঠিক আছে? পারা লাগবে। দেখো ম্যাথটা করো, 2 মিনিট সময়। কতক্ষণ সময়? 2 মিনিট। 2 মিনিটে সলভ করো। তারপর আমি এসে দেখতেছি কে কে পারলা, কে কে পারলা না। যারা পারলা না তাদের কিন্তু খবর আছে, ঠিক আছে? সলভ দ্য ম্যাথ, সলভ দ্য ম্যাথ। ফর্মুলা লিখে দিছি, জাস্ট সলভ দ্য ম্যাথ।
গাইস, কেউ কি সলভ করেছো? এনিওয়ান সলভ দ্য ম্যাথ? ও গড, এই কেউ সলভ করছো? অবশ্য তোমাদের আর কি বলবো, তোমরা তো সলভ করার পাবলিক না, তোমরা কি আর ম্যাথ সলভ করবা? দাঁড়াও, কই গেল ব্যাচ ফ্লেমস? এই তো পাওয়া গেছে। তো হাই হাই, কি ব্যাপার, ব্যাচ ফ্লেমস কই? এই তো ফ্লেমস, পাওয়া গেছে পাওয়া গেছে। একজন হাই হাই, সরি 10 নম্বর লেকচারে ঢুকে গেছে, 11 নম্বর লেকচার কই? এই তো ম্যাথটা কেউ সলভ করে না, এদের নিয়ে আমি কই যাব? দেখো কোশ্চেন পড়ো, কি বলছে? সহজ, দেখো এই ম্যাথগুলো খুবই সহজ, জাস্ট ধুপধাপ সলভ, ফর্মুলার সলভ, সব দিয়ে দিছে। বলছে 100 পাক বিশিষ্ট এত ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীতে বিদ্যুৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, একে এত মানের চৌম্বক ক্ষেত্রে এত ডিগ্রি করে রাখা হয়েছে, কত মানের টর্ক কুণ্ডলীতে প্রযুক্ত হবে। তাহলে প্রথমে আমরা দেখি কি কি দেওয়া আছে। দেখো সব দেওয়া আছে, পাক সংখ্যা দেওয়া আছে, তার মানে n লাগবে এখানে এই ফর্মুলাতে 100। আমাদের ব্যাসার্ধ দিয়ে দিছে, বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধ কেন দিছে, এতে আমরা ক্ষেত্রফল বের করে ফেলবো। ব্যাসার্ধ দেওয়া আছে 5 × 10⁻⁻2 মিটার। ওকে, কারেন্ট দেওয়া আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কারেন্ট কত দেওয়া আছে? কারেন্ট দেওয়া আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে কত? চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 1.5 × 10⁻2 ওয়েবার পার মিটার স্কয়ার। এবং অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি। তবে অ্যাঙ্গেল একটু ঝামেলা আছে, বুঝছো? তোমার বলছেটা কি? তোমার বলছে চৌম্বক ক্ষেত্রের সাথে তুমি 30 ডিগ্রি কোণে হচ্ছে তলটাকে রাখছো। তার মানে চৌম্বক ক্ষেত্র যদি এদিক বরাবর হয়, লেটস সাপোজ চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিক বরাবর, বা আমি ধরলাম তলটা এদিক বরাবর। কি এদিক বরাবর? তলটা না, চৌম্বক ক্ষেত্রকে এদিক বরাবর ধরো, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এদিক বরাবর বি, ঠিক আছে? তাহলে তলটা কেমনে আছে? তল আছে হচ্ছে, দেখেন তল আছে এই দিক বরাবর, এই যে এইভাবে আছে তল, এই 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 তলটা আছে এইভাবে, ঠিক আছে? তার মানে তলের সাথে চৌম্বক ক্ষেত্রের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এইটা কি আমাদের থিটা? থিটা কিন্তু এটা না, কেয়ারফুল গাইস। থিটা হচ্ছে তল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। তাহলে তল ভেক্টরটা কোন দিকে হবে? তল ভেক্টর হবে তলের সাথে লম্ব। তল ভেক্টর কি হবে? তলের সাথে লম্ব। তাইলে তলের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল কত হবে? তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। এইটা হচ্ছে থিটা, ঠিক আছে? সো এখানে মাথায় রাখা লাগবে অ্যাঙ্গেল কার সাথে দেওয়া আছে। যদি তলের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে, 90 থেকে মাইনাস করে হচ্ছে থিটার মান বের করা লাগবে। আর যদি তল ভেক্টরের সাথে অ্যাঙ্গেল দেওয়া থাকে, সেটা হচ্ছে ডিরেক্ট থিটা। ওকে, সো থিটা কিন্তু তল ভেক্টরের সাথে কোণ, তলের সাথে কোণ না। তলটাকে আমরা চৌম্বক ক্ষেত্রের সাথে 30 ডিগ্রি কোণে রাখছি, বাট তল ভেক্টর তো তলের সাথে লম্ব। তাহলে চৌম্বক ক্ষেত্রের সাথে তল ভেক্টরের অ্যাঙ্গেল কত হবে? এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কোনটা? তল এবং তল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তলের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে তল ভেক্টরের সাথে কত হবে? 90 - 30 মানে 60 ডিগ্রি। সো এখানে থিটা কিন্তু 60, থিটা 30 ডিগ্রি না গো, থিটা কত? থিটা হচ্ছে 60 ডিগ্রি। কি বের করতে বলছে? টর্ক। টর্ক কেমনে বের করব? ডিরেক্ট ফর্মুলা NIAB sin থিটা। বসাই দাও, জাস্ট মান বসাও, আর কিছু না। এন এর মান কত? এন এর মান হচ্ছে 100। কারেন্টের মান কত? কারেন্টের মান হচ্ছে 1। ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার্ড। ম্যাগনেটিক ফিল্ড কত? ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 1.5 × 10⁻² সাইন থিটা। থিটার মান কত? থিটার মান হচ্ছে এখানে 60, 30 কিন্তু না, কেয়ারফুল। তাহলে আসেন যদি মান বসাই দেই, 100 পাই ইন্টু আর এর মান কত? ব্যাসার্ধ হচ্ছে 5 × 10⁻², তার উপর স্কোয়ার, এখানে আছে 1.5 × 10⁻², আর সাইন 60 মান হচ্ছে √3/2। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের টর্ক চলে আসবে। টর্কের একক কি? নিউটন মিটার। বুঝছো? একদম সহজ। সো অ্যাঙ্গেলটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকো, বাকি সবকিছু কোশ্চেনে দিয়ে দিবে। অ্যাঙ্গেলটা জাস্ট প্রপারলি বসাই দিলেই ম্যাথ সলভ হয়ে যাবে। অ্যাঙ্গেলটা কার সাথে নিব? তল ভেক্টরের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল। কার সাথে? তল ভেক্টরের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল। মনে থাকে যেন, এটা যেন ভুল না হয়। ওকে, গুড। নেক্সট কি বলছে? একটা আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, মানে এ আর বি এর মান দিয়ে দিছে, পাক সংখ্যা 500। কুণ্ডলীর তলটাকে এত টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে স্থাপন করা হলো এবং এর ভিতর দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে কুণ্ডলীর ওপর প্রযুক্ত টর্কের মান কত হবে? ঠিক আছে, ওকে। তাহলে দেখো এবার কি কি দেওয়া আছে। প্রথমত আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিছে, তার মানে এর মান দিয়ে দিছে 15 সেন্টিমিটার, মানে 0.15 মিটার। প্রস্থ দিয়ে দিছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। দেন হচ্ছে পাক সংখ্যা দিয়ে দিছে, পাক সংখ্যা হচ্ছে 500, ঠিক আছে? আর চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে, সেটা কত? 5 × 10⁻³ টেসলা, ঠিক আছে? আর আমরা যে কারেন্টটা ফ্লো করাইছি, কারেন্টের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ওকে,
তলটাকে স্থাপন করছি কেমনে, চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে। তার মানে আমার তল ধরো এইটা, ঠিক আছে, লেট সাপোজ, বা আমি তলটাকে একটু যদি বাঁকাই নিই, বাঁকাই নিলে মনে দেখতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের তল, ঠিক আছে, ওকে। তলটা আছে চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে, তার মানে আমাদের চৌম্বক ক্ষেত্রও কোন দিকে, চৌম্বক ক্ষেত্র তল বরাবর, এই বরাবরই হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আমার থিটা কোনটা, থিটা কি তলের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল, যদি তলের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল হয় তাহলে তো থিটা 0 হয়ে যাবে না, থিটা হচ্ছে তল ভেক্টরের সাথে চৌম্বক ক্ষেত্রের অ্যাঙ্গেল। তল ভেক্টর কোন বরাবর, তলের সাথে লম্ব বরাবর, কোন বরাবর, তলের সাথে লম্ব বরাবর হচ্ছে তল ভেক্টর। চৌম্বক ক্ষেত্র কোন বরাবর, চৌম্বক ক্ষেত্র তো তল বরাবর, তাহলে তল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। কত হবে, 90 ডিগ্রি, একদম সহজ। এখানে তল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র হচ্ছে তল বরাবর, তল ভেক্টর হচ্ছে তলের সাথে লম্ব বরাবর, দুজনের মধ্যবর্তী কোণ 90। সেখানে থিটার মান কত আসবে, থিটার মান আসবে ভাইয়া 90 ডিগ্রি। আমার কাজ কি ভাইয়া, টর্ক বের করা। কেমনে বের করব, ডিরেক্ট ফর্মুলা NIAB sin থিটা। পাক সংখ্যা কত, পাক সংখ্যা হচ্ছে 500। কারেন্টের মান কত, কারেন্টের মান হচ্ছে 5। ক্ষেত্রফল কত হবে, আয়তাকার কুণ্ডলী, তার মানে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে টাটা 0.15, ওকে, প্রস্থ হচ্ছে 0.1 মানে 0.015, ওকে, মাল্টিপ্লাইড বাই বি এর মান কত, বি এর মান হচ্ছে 5 ইনটু 10⁻³ থিটা হচ্ছে 90, তার মানে এখানে আসবে sin 90। সো এতে ক্যালকুলেট করলেই আমাদের টর্কের মান বের হয়ে যাবে এত নিউটন মিটার। সলভড। ম্যাথ খুব সহজ, ঠিক আছে, এই টপিকের ম্যাথ হচ্ছে খুবই ইজি, জাস্ট অ্যাঙ্গেলটা একটু বুঝে নেওয়া লাগবে। অ্যাঙ্গেল হচ্ছে তল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। পারবো, শিওর, গুড। নেক্সট কি বলছে, ঘনভাবে জড়ানো একটা সলিনয়েডের পাক সংখ্যা হচ্ছে 800। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়েই দিছে তোমাকে 2.2 ইন্টু 10⁻⁻5 মিটার স্কোয়ার। এতে এতখানি তড়িৎ প্রবাহ চলতেছে, এত প্রাবল্যের একটা আনুভূমিক চৌম্বক ক্ষেত্রের সাথে 45 ডিগ্রি করে যদি সলিনয়েডটাকে স্থাপন করা হয় তাহলে কতখানি টর্ক তৈরি হবে। আচ্ছা, সলিনয়েডের ব্যাপারটা বুঝো। সলিনয়েড হচ্ছে পেঁচানো তারের কুণ্ডলী, মানে হচ্ছে এটা অনেকটা বৃত্তাকার কুণ্ডলী, বাট অনেকগুলা পাক আছে, ঠিক আছে, বৃত্তাকার কুণ্ডলী যার মধ্যে অনেকগুলা পাক আছে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হবে, এই উপরের একটা বৃত্তের ক্ষেত্রফল, এবং পাক সংখ্যা তো তোমার কোশ্চেনে দিয়ে দিছে, তার মানে ক্ষেত্রফলও দেওয়া আছে, পাক সংখ্যাও দেওয়া আছে, কোনো কনফিউশন নাই। মানে অনেকগুলা বৃত্তাকার কুণ্ডলী হচ্ছে পরপর রাখলে একটা সলিনয়েড হয়। ওকে, গুড। তাহলে দেখেন কি কি দেওয়া আছে, সবকিছুই তো গিভেন। সেটা হচ্ছে পাক সংখ্যা 800, ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, এরিয়া সরাসরি দিয়ে দিছে এবার 2.2 ইন্টু 10⁻⁵ মিটার স্কোয়ার। কারেন্টের মান দিয়ে দিছে 2.5 অ্যাম্পিয়ার। চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে 0.16 টেসলা। থিটার মান কত ভাইয়া, বলছে আমার এই তলটাকে রাখছি চৌম্বক ক্ষেত্রের সাথে 45 ডিগ্রি কোণে। ওকে, তাহলে আমার তল যদি চৌম্বক ক্ষেত্রের সাথে 45 ডিগ্রি কোণে থাকে, ধরো আমার তল হচ্ছে এই বরাবর, লেট সাপোজ তল এই বরাবর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই বরাবর, কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। কত কোণে, 45 ডিগ্রি কোণে। তল ভেক্টর কোন দিকে, তল ভেক্টর হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। তল ভেক্টর কোন দিকে, তলের সাথে লম্ব বরাবর। ওকে, তার মানে এই তল ভেক্টর এবং তলের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র এবং তলের মধ্যবর্তী কোণ কত, 45 ডিগ্রি। তাহলে এটা যদি তল ভেক্টর হয়, এটা যদি চৌম্বক ক্ষেত্র হয়, এই দুজনের মধ্যবর্তী কোণ কত হবে, 45 ডিগ্রি হবে। সহজ। টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 90 তল এবং তল ভেক্টরের মধ্যে। চৌম্বক ক্ষেত্র আছে তলের সাথে 45 ডিগ্রি কোণে, তার তল ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে থাকবে, 90 মাইনাস 45 মানে 45 ডিগ্রি কোণে। সো আলটিমেটলি এখানে থিটার মানটা কত হবে, 45 ডিগ্রি হবে। 90 মাইনাস 45 কত, 45 তো, তাই না? তাহলে বলেন টর্ক কত হবে, ফর্মুলা কি আলাদা কিছু না, NIAB sin থিটা। বুঝতেছো কত সহজ, একদম সহজ, একই ফর্মুলা, জাস্ট একটু বুঝে অ্যাপ্লাই করা লাগবে। n কত, n হচ্ছে 800। কারেন্ট কত, কারেন্ট হচ্ছে 2.5। এরিয়া কত, এরিয়া হচ্ছে 2.2 ইন্টু 10⁻⁻5। বি কত, বি হচ্ছে 0.16, এবং থিটা কত, থিটা হচ্ছে 45। সো এখান থেকে মান বসাবো, ক্যালকুলেট করব, টর্ক আসবে এত নিউটন মিটার। সলভড। এটাই হচ্ছে এই কুণ্ডলীতে তৈরি হওয়া টর্কের মান। বুঝতে পেরেছি গাইস, একদম সহজ, খুবই সহজ। পারবো, শিওর, এই টাইপের কোয়েশ্চেন আসলে যদি টর্ক থেকে এরকম প্রশ্ন আসে, পারবা না সলভ করতে, পারবো ভাইয়া। নেক্সট কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটা পড়ো। বলছে একটা সোজা চৌম্বকীয় তারের চৌম্বক ভ্রামক হচ্ছে m, যদি তারটাকে একটা অর্ধবৃত্তাকারে বাঁকানো হয় তবে তারটার চৌম্বক ভ্রামক কত
হবে? এইটা হচ্ছে একটা প্রশ্ন। দেখো, তো আমাদের কাছে একটা সোজা তার আছে, বুঝছো কি আছে, একটা সোজা তার আছে, ওকে। তার দৈর্ঘ্য কত? তার দৈর্ঘ্য হচ্ছে এল। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে এল। ও মাই গড, দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া এল। আচ্ছা, ওর চৌম্বক ভ্রামক মানে কি? দেখো, আমরা একটা এরকম, যদি আমাদের কাছে একটা বার ম্যাগনেট টাইপের কিছু থাকে, এটা তো একটা বার ম্যাগনেটের মতোই হবে, তাই না? আমাদের যদি একটা তার থাকে, সে তারের মধ্যে যদি কারেন্ট যায়, সেটা কি করে? একটা চৌম্বকের মতো বিহেভ করে। সেটা অনেকটা একটা বার ম্যাগনেটের মতো হবে। দেখা যাবে ওর এই পাশে একটা মেরু আছে, এই পাশে হচ্ছে আরেকটা মেরু আছে, ওকে। এই পাশে একটা মেরু, ওই পাশে আরেকটা মেরু। আমি ধরলাম এই মেরুর শক্তি হচ্ছে এম, তাহলে অবশ্যই এই মেরুর শক্তিও হবে এম। মধ্যবর্তী দূরত্ব কত? এল। তাহলে বলো তোর চৌম্বক ভ্রামক কত হবে? পড়াইছিলাম কিন্তু, একদমই শুরুতেই পড়াইছিলাম। ওর চৌম্বক ভ্রামক হবে হচ্ছে এম ইজ ইকুয়ালস টু এল মাল্টিপ্লাইড বাই এম। মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই এল। ঠিক আছে, সহজ। এখন আমরা এইটাকে কি করছি? এইটাকে বাঁকাইছি, বাঁকায় একটা অর্ধবৃত্ত বানাইছি। কি করছি? একটা অর্ধবৃত্ত বানাইছি, এরকম। ঠিক আছে, এরকম। দেখো, চৌম্বক ভ্রামকের এই ফর্মুলাটা, এটা তোমাদের পড়ানো হয়েছিল, সেটা হচ্ছে মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব। এটা হচ্ছে চৌম্বক ভ্রামক বের করার আরেকটা ফর্মুলা, অনেকটা ওই যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মতো। চার্জের মান মাল্টিপ্লাইড বাই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব। এখানে হচ্ছে যে কোনো একটা মেরুর মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব, ওকে, সরল রৈখিক দূরত্ব আর কি, ওকে। সো যখন আমরা এই তারটাকে বাঁকায় একটা অর্ধবৃত্ত বানাইলাম, তখন আমাকে বলে তো তারের দৈর্ঘ্য কি চেঞ্জ হবে? না, তারের দৈর্ঘ্য তো সেমই আছে। তারের দৈর্ঘ্য আগেও ছিল এল, এখনো কত আছে? এল। যদি এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ আর হয়, কত হয়? আর হয়, তাহলে এই বৃত্তের পরিধি কত? এই অর্ধবৃত্তের পরিধি কত? অর্ধবৃত্তের পরিধি হচ্ছে পাই আর। কত? পাই আর। সেই পাই আরটা কার সমান? পাই আরটা এল এর সমান। কেন ভাইয়া? তুমি তো এই এল দৈর্ঘ্যের তারকেই বাঁকায় এই অর্ধবৃত্ত বানাইছো, তাই না? তার মানে এই পুরো অর্ধবৃত্তের দৈর্ঘ্য তো এলই হবে। যদি ওর ব্যাসার্ধ হয় আর, ওর অর্ধ পরিধি হচ্ছে পাই আর, সেটা অবশ্যই এল এর সমান, কারণ এল দৈর্ঘ্যের তার দিয়ে আমি অর্ধবৃত্তটা বানাইছি। তার মানে এল ইজ ইকুয়ালস টু পাই আর। কি? এল ইজ ইকুয়ালস টু পাই আর। এখান থেকে কি বলা যায়? আর এর মান কত হবে? আর এর মান হবে হচ্ছে এল ডিভাইডেড বাই পাই। তার মানে আমি এল দৈর্ঘ্যের একটা তারকে বাঁকায় যদি একটা অর্ধবৃত্ত বানাই, সেই অর্ধবৃত্তের ব্যাসার্ধ হবে এল ডিভাইডেড বাই পাই, ওকে। এবার দেখেন, আমার মেরু শক্তি তো চেঞ্জ হয় নাই, সেম কারেন্টই ফ্লো করতেছে। এখানে মেরু শক্তি আগেরটাই আছে, কত? স্মল এম, ওকে, স্মল এম। এখানেও স্মল এম। চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয়েছে দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব। আগে দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব ছিল এল, এখন দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব কি এল নাকি? না, অর্ধবৃত্তের ব্যাসার্ধের সমান, সরি ব্যাসার্ধের না, ব্যাসের সমান। দ্যাট মিন্স 2r। তাহলে এইবার দ্বিমেরু ভ্রামক কত হবে, বা এইবার চৌম্বক ভ্রামক কত হবে? এইবার চৌম্বক ভ্রামক হবে হচ্ছে এম প্রাইম ইজ ইকুয়ালস টু মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব, 2r, ওকে। আর মানে কি? আর মানে হচ্ছে এল বাই পাই, দ্যাট মিন্স এম ইন্টু 2 ইন্টু এল বাই পাই। তাহলে লেখা যায় 2 বাই পাই মাল্টিপ্লাইড বাই এম এল। এবং এই এম এলটা কি ছিল? এম এলটা ছিল হচ্ছে শুরুর মেরু শক্তি। তার মানে লেখা যায় 2 বাই পাই ইন্টু শুরুর মেরু শক্তি। তার মানে অর্ধবৃত্তাকার বানানোর পর মেরু শক্তি কত হয়ে যাবে? মেরু শক্তি হয়ে যাবে আগের মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই 2 বাই পাই। বুঝতে পেরেছো? এরই প্রশ্ন করছে যে আমাদের কাছে একটা সরল রৈখিক তার আছে এল দৈর্ঘ্যের, তার মেরু শক্তি হচ্ছে, মেরু শক্তি বলছি সরি, চৌম্বক ভ্রামক হচ্ছে এম, ওকে। এখন আমরা কি করছি? ওকে বাঁকাইছি, বাঁকায় একটা অর্ধবৃত্ত বানাইছি। এখন ওর চৌম্বক ভ্রামক কত? চৌম্বক ভ্রামক হচ্ছে মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব। সো প্রথমে মধ্যবর্তী দূরত্ব ছিল এল, পরে দেখো মধ্যবর্তী দূরত্বটা চেঞ্জ হয়ে 2r হয়ে গেছে, এবং আর সমান কত? আর সমান হচ্ছে এল বাই পাই। তের মানটা বসাই দিছি, বসাই দিলে চলে আসছে নতুন চৌম্বক ভ্রামক ইজ ইকুয়ালস টু আগের চৌম্বক ভ্রামক মাল্টিপ্লাইড বাই 2 ডিভাইডেড বাই পাই। সহজ, হ্যাঁ? এগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ, অ্যাডমিশনে চলে আসতে পারে, এইচএসসিতে আসার সম্ভাবনা কম, যদি এগুলো তোমাদের বইয়ের ম্যাথ, বাট আমার কাছে মনে হয় এগুলো অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, অথবা এমসিকিউ এর জন্যও চলে আসতে পারে, ওকে। সুন্দর এমসিকিউ। আমার কাছে একটা তার আছে এল দৈর্ঘ্যের, তার চৌম্বক ভ্রামক হচ্ছে এম, তাকে আমি বাঁকাইলাম, বাঁকায় হচ্ছে এরকম একটা অর্ধবৃত্ত বানাইলাম। এখন চৌম্বক ভ্রামক কত? এখন চৌম্বক ভ্রামক হবে আগেরটার 2 ইন্টু পাই গুণ, 2 ডিভাইডেড বাই পাই গুণ। বুঝছেন? একদম সহজ। পারবো? শিওর?
গুড। কেমনে বের করলাম আরেকবার একটু বলি। এল দৈর্ঘ্যের তারটাকে বাঁকাইছি, বাঁকাইয়ে এটাকে একটা অর্ধবৃত্ত বানাইছি। তার মানে ওর যে পরিধি সেটা তো এলই আছে, পরিধি কত হবে পাই আর এর সমান, যেহেতু এটা একটা অর্ধবৃত্ত তার মানে পাই আর হচ্ছে এল এর সমান। এখান থেকে আর এবং এল এর মধ্যে সম্পর্কটা বের করছি। এখন এই নতুন অবস্থায় বা অর্ধবৃত্তাকার অবস্থায় দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব তার এল নাই, কত হয়ে গেছে আর প্লাস আর 2r হয়ে গেছে। তাহলে এইবার চুম্বক ভ্রামক কত হবে, মেরু শক্তি মাল্টিপ্লাইড বাই দুইটা মেরুর মধ্যবর্তী দূরত্ব টুয়াইজ আর, আর মানে হচ্ছে এল বাই পাই বসাই দিছি, নতুন মেরু শক্তি, নতুন চুম্বক ভ্রামক বের হয়ে গেছে এবং সেটাকে আগের চুম্বক ভ্রামকের সাপেক্ষে প্রকাশ করছি। বুঝছেন? সহজ। গুড। আজকের লাস্টের ম্যাথ কি বলছে? বলছে দুইটা, এটা খুবই সহজ, হ্যাঁ এগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। দুইটা বৃত্তাকার লুপের ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:3। এদের চৌম্বক ভ্রামক পরস্পরের সমান হলে তার দুইটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত? এগুলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ এবং সুন্দর ম্যাথ। তোমার কাছে কি আছে? দুইটা কুণ্ডলী আছে, এই আরেকটা হচ্ছে এই। ওর ব্যাসার্ধ ধরো r1, ওর ব্যাসার্ধ ধরো r2। ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে i1, ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে i2। ওর চৌম্বক ভ্রামক m1, ওর চৌম্বক ভ্রামক m2। আমাকে বলছে দুইটার চৌম্বক ভ্রামক সমান, তার মানে m1 ইজ ইকুয়ালস টু m2। বলো চৌম্বক ভ্রামক মানে কি? প্রবাহিত কারেন্ট মাল্টিপ্লাইড বাই কুণ্ডলীর ক্ষেত্রফল। তার মানে প্রথমটার জন্য I1 মাল্টিপ্লাইড বাই পাই r1 স্কোয়ার্ড, সেকেন্ডটার জন্য প্রবাহিত কারেন্ট I2 ইন্টু ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার্ড। ঠিক আছে, দেখেন দুই পাশ থেকে পাই পাই বাদ যাচ্ছে, আমার লাগবে কি দুই জনের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের অনুপাত, সেটা হবে r2 বাই r1 তার উপর হোল স্কোয়ার্ড। ওকে, তোমায় কি বলছে? দুইটার ব্যাসার্ধের অনুপাত 1:3, দ্যাট মিন্স r1 বাই r2 হচ্ছে 1/3। তাহলে r2 বাই r1 কত হবে? r2 বাই r1 হবে 3। ওকে, মান বসে দাও, শেষ। কত হবে? 3 স্কোয়ার্ড মানে হচ্ছে 9, দ্যাট মিন্স i1 ইসটু i2 হবে 9:1। বুঝতে পেরেছেন? সহজ, ক্লিয়ার? এই টাইপের প্রশ্ন আসলে পারবা একদম সহজ। বলেইছে চৌম্বক ভ্রামক সমান, চৌম্বক ভ্রামক মানে হচ্ছে কারেন্ট মাল্টিপ্লাইড বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, বৃত্তাকার কুণ্ডলী ভাই। বসাই দাও, r1 আর r2 এর অনুপাত দেওয়াই আছে 1:3, অনুপাতটা বসাই দিছি, চলে আসছে 9:1। ওকে, তাহলে মোটামুটি আমাদের ম্যাগনেটের ম্যাথমেটিক্যাল পার্ট শেষ। ও ভাই, শেষ 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 শেষ। ম্যাথমেটিক্যাল পার্ট কমপ্লিট। পরের দিন হচ্ছে আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা করব, ঠিক আছে? ছুটি দেন, হ্যাঁ হ্যাঁ এই যে ছুটি 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 দিছি দিছি দিছি। হাই রে ভাই রে ভাই, 3বার লেখছে ছুটি দেন, দিছি ছুটি, শেষ 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 শেষ। আজকে আর কিছু নাই। ওকে, সো আজকে একটু বোরিং লাগতে পারে, আজকের পড়াটা হচ্ছে হালকা একটু বোরিং ছিল, বাট এই যে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? টর্কের যে পার্টটা এটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো পড়ো। বৃহস্পতিবার হচ্ছে আমরা ভূচম্বকত্ব শুরু করে দিব এবং একই সাথে হয়তো আমরা ম্যাগনেটিক মেটেরিয়ালস নিয়ে পড়াশোনা শুরু করব। ওখানে 3টার মতো আর ক্লাস লাগতে পারে। সো আগামী মঙ্গলবার বা বৃহস্পতিবার হচ্ছে আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে, চৌম্বক অবশেষে শেষ হবে। চ্যাপ্টার 5টা অনেক ছোট, চ্যাপ্টার 5 হয়তো বা 6টা বা 7টার মতো লেকচার লাগতে পারে, এর চেয়ে বেশি লেকচার লাগবে না। চ্যাপ্টার 5 খুবই ছোট, ওটা খুব ফাস্ট শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বৃহস্পতিবার। এবং যারা ফার্স্ট পেপার ব্যাচে আছেন, ও ফার্স্ট পেপার ব্যাচে তো কালকে ক্লাস বন্ধ, কারণ হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন শেষ। শনিবার থেকে হচ্ছে আমরা নতুন অধ্যায় শুরু করব, তরঙ্গ, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার বাচ্চারা, পড়তে থাকো ভালো মতো। আজকের মতো বিদায়, টাটা।